হ্যালো এভরিবডি। আমাদের আজকে 8 নম্বর ক্লাস ম্যানেজিং সেলসের আন্ডারে আমরা আজকে রেকর্ডিং এস্টিমেট, কনভার্ট এস্টিমেট টু ইনভয়েস, রেকর্ডিং ইনভয়েস, ক্রেডিট নোট এবং রিসিভ পেমেন্ট, এই টাস্কগুলো নিয়ে ডিটেইলে জানবো এবং এটা প্র্যাকটিস করব। এর পাশাপাশি আমরা একটা ওভারভিউ করে আসি। 7 নম্বর ক্লাসে আমরা কি শিখছিলাম? অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট, কিভাবে আমরা প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করতে হয় সেগুলো আমরা শিখছিলাম, যে ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট এবং সার্ভিস কুইক বুকস অ্যাড করব। এরপর ইম্পোর্ট করব কখন, বাল্ক আকারে বা কিভাবে, কোন প্রসিডিউরে প্রোডাক্ট এবং সার্ভিস লিস্ট। এরপরে কোনো ইনফরমেশন যদি আমার নতুন করে অ্যাড করতে হয় বা কোনো কিছু বাদ দিতে হয়, সেটা আমরা, যে কোনো ইনফরমেশন প্রোডাক্ট এবং সার্ভিসের, কিভাবে সেগুলো এডিট করব। এবং যখন আমার কোনো অপ্রয়োজনীয় প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো নিয়ে আমার লেনদেন সচরাচর একটু কমই হয়, সেগুলো আমি কিভাবে ইনঅ্যাক্টিভ করে রাখবো এবং ভবিষ্যতে আবার সেটা নিয়ে আবার যখন আমার লেনদেন করার প্রয়োজন হবে তখন কিভাবে অ্যাক্টিভ করব সেই প্রোডাক্ট এবং সার্ভিসগুলা, এটা দেখানো হয়েছিল। চলেন এখন বলে রাখি, 8 নম্বর ক্লাসের থেকে আমাদের কিন্তু প্র্যাকটিসে পদার্পণ। এতদিন শুধু আমরা অ্যাড করেই গেছি, আমরা সাজায় নিয়েছি। এইগুলো যারা আমরা সাজায় নিয়েছি, আমাদের কাজগুলো এখন অনেক সহজ হবে। তার মানে এই পর্যন্ত যা করছেন, বেসিক কনসেপ্টে একটা প্রতিষ্ঠান যখন আপনার কাছে আসবে যে আমি কুইক বুকসের সাবস্ক্রিপশন আছে আমার, আমার প্রতিষ্ঠানের অন্য কোনো সফটওয়্যারে আমি ছিলাম, সেখান থেকে আমি কুইক বুকসে শিফট হতে চাচ্ছি, তখন আপনার এই কাজগুলো লাগবে, এতদিন যে ক্লাসগুলো দেখালাম। আর যখন কমপ্লিটলি কেউ একজন ইউজার আছে যে কুইক বুকসে আগে থেকে আছে, তার ট্রানজেকশন চলমান, প্রতি মাসে সে কুইক বুকসকে সাবস্ক্রিপশন ফি দিচ্ছে, সে ইউজ করতেছে, অনবরত চলতেছে, মানে রানিং একটা প্রতিষ্ঠান যে কুইক বুকসে অনেকদিন ধরে আছে। সেখানে কাজগুলো কি হবে? এর পরের যেগুলো 8 নম্বর ক্লাসের থেকে যেগুলো দেখাবো সেইগুলো। এটা অনেকে মেনশন করে বলে না, আমি বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে 1 থেকে 7 নম্বর ক্লাসে যা করছি, এটা হচ্ছে যখন যে কোনো বায়ার আসবে আপনার কাছে যে আমি কুইক বুকসে নতুন, অন্য কোনো সফটওয়্যার থেকে আসছি, আমি আমার অন্য সফটওয়্যারের 5 বছরের যত ডাটা, সেই ডাটা আমি কুইক বুকসে নিয়ে আমি ইনক্লুড করতে চাচ্ছি বা ওখান থেকে এখানে ইন্টিগ্রেট করতে চাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে এই অর্ডারগুলো পাবেন। বা নতুন যারা ব্যবসায়ী, যে টোটালি ব্যবসায় যারা একদম কমপ্লিটলি নতুন, তারা যখন কুইক বুকসে আসবে, যে আমি ব্যবসায়ী নতুন, আমি নিউ শুরু করছি, আমি কুইক বুকসের সফটওয়্যার ইউজ করি বা করতেছি, আমি আমার ব্যবসায়ের যত ডাটা বা যা কিছু, তখন কিন্তু ডাটার পরিমাণ অল্প থাকবে। সেক্ষেত্রে সেইটাও কিন্তু আমরা এই 1 থেকে 7 নম্বর ক্লাসে যেগুলো শিখলাম, এবং এই কাজগুলো বেশি পাবেন মার্কেট প্লেসে, যে অন্য সফটওয়্যার থেকে কুইক বুকসে আসতেছে বা নতুন বিজনেসে নতুন সে কুইক বুকস ইউজ করতে চাচ্ছে, এই 1 থেকে 7 নম্বর ক্লাসগুলোর ভিতরে যা যা আছে সবকিছু কিন্তু তখন আপনার কাজে লাগবে, এবং এই কাজটা কুইক বুকসে বেশি, অনেক বেশি মার্কেট প্লেসে। ঠিক আছে। আর 8 নম্বর ক্লাসের থেকে যে অ্যাজ ইউজুয়াল প্রতিষ্ঠান রানিং আছে, সেখানে আপনার কাজগুলো কি হবে, এই জন্য 1 থেকে 7 নম্বর ক্লাস পর্যন্ত একটু অন্যভাবে ফোকাসড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। যাক, চলেন আমরা এখন শুরু করি। প্রথমে রেকর্ডিং এস্টিমেট, ম্যানেজিং সেলস আমাদের শুরু হলো। এই এই চ্যাপ্টারটা সব থেকে ভাইটাল চ্যাপ্টার কুইক বুকসে যতগুলো চ্যাপ্টার আছে, আর তার ভিতরে সেগমেন্ট একটা হচ্ছে রেকর্ডিং এস্টিমেট। এখন এস্টিমেটটা কি? এস্টিমেটটা বলতে পারেন, কেউ বলে প্রি ফর্মা ইনভয়েস, বা আহ, কি বলে কেউ, এটাকে, এটা তো নন পোস্টিং আইটেম, এটা তো আপনারা জানেন যে এস্টিমেট যখন আমরা রেকর্ড করব, এটা কিন্তু আমাদের হিসাবে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা নন পোস্টিং আইটেম। এস্টিমেটকে যতক্ষণ না পর্যন্ত ইনভয়েসে কনভার্ট করা হবে ততক্ষণ এটা নন পোস্টিং আইটেম হিসেবে থাকবে। এখন এস্টিমেটটা কি আদৌ? ধরেন বাস্তবিক উদাহরণ সাপেক্ষে যদি আমরা বুঝি, যে কোনো একটা আপনার ফ্যামিলি মেম্বারের কোনো এক কারোর একটা অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হতে পারে, বিয়ে বা অন্যান্য আদার যত অনুষ্ঠান আছে আমাদের পারিবারিক বা সামাজিক, এরকম একটা অনুষ্ঠান, আপনি কি করলেন, যে এই অনুষ্ঠানটা কবে, আজকে জানুয়ারি মাসের 25 তারিখ, আহ ধরেন 30 তারিখে এই অনুষ্ঠানটা, এখানে অ্যাটলিস্ট খাবার দাবার বা যাবতীয় সবকিছু দিয়ে খরচ হতে পারে 3 লাখ টাকা। এখন এটা ওই দিন দেখলেন যে হয় 3 লাখ হলো, না হলে 3 লাখের 20,000 বেশি হয়েছে, না হলে 3 লাখের থেকে 20,000 কম হয়েছে। কিন্তু আপনি ওই যে পরিকল্পনা করতেছেন যে কি হতে পারে, এটা কিন্তু সেই এস্টিমেট, যে আপনি, মানুষ বলে না, কথার কথা হিসেবেও কিন্তু এস্টিমেট শব্দটা ব্যবহার করে, যেটা এস্টিমেট দাও বা একটা এস্টিমেট করেন, এরকম বলে। তো এটা কিন্তু সেই এস্টিমেট, কিন্তু বিজনেসের ভাষায়, মানে ধারণা দিলাম যে এস্টিমেটটা কি, যে আমি যে আগের থেকে পরিকল্পনা করতেছি, বাজেট করতেছি, যে আমার এরকম খরচ হইতে পারে, সে বাজেট অনুযায়ী আমার খরচ নাও হতে পারে, হয়তো বাজেটের থেকে 2 টাকা বেশি হবে বা 2 টাকা কম হতে পারে, আবার এক্স্যাক্টলিও হতে পারে।
এটা ওই দিনটার উপরে নির্ভর করবে। এখন এই বিজনেসের ভাষা এস্টিমেটটা কি? আমি বিজনেস করতেছি, আমার থেকে অনেক প্রোডাক্ট কিনতেছে আমার কাস্টমার। এখন সেটা যখন আমি বিক্রি করতেছি বাকিতে, তখন করতেছি ইনভয়েস। আর যদি আমার কাস্টমার নগদে ফুললি নগদে পেমেন্ট করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, সেক্ষেত্রে আমি রেকর্ড করতেছি সেলস রিসিপ্ট। আর বাকিতে নিলে ইনভয়েস। বা আপনাদের যদি মনে হয় যে কিছু নগদ আবার কিছু বাকি, যে 2,000 টাকা দিল, 10,000 টাকার প্রোডাক্ট নিবে, 2,000 টাকা জমা দিল, আর 8,000 টাকা পরে দিবে, এটা কি করব? এটাও ইনভয়েস। যতক্ষণ ফুললি পে না করবে ততক্ষণ ইনভয়েস। আর আংশিক পে করা, পে না করা, এগুলো কিন্তু সব ইনভয়েসের আন্ডারে। আর যখন পুরো টাকা, যে 100 টাকা আছে, 100 টাকার প্রোডাক্ট কিনতেছে, 100 টাকাই পে করতেছে, সেটা কিন্তু সেলস রিসিপ্টের মাধ্যমে আমরা রেকর্ড করব। আর এস্টিমেটটা হচ্ছে এই, যে যখন কোনো একটা কাস্টমার আমাকে প্রি ফার্মা ইনভয়েস এটাকে বলা হয়, যে আমাকে একটা পার্সেস অর্ডার করবে, তার তার পক্ষ থেকে পার্সেস অর্ডার পাঠাবে আমার কাছে, যে আমি এই প্রোডাক্টগুলো নিতে চাই। ধরেন 1,00,000 টাকার প্রোডাক্ট উনি নিতে চাই, কিন্তু উনি বলছে যে আমি এই প্রোডাক্ট নিতে চাই, তবে একবারে না, প্রত্যেক মাসে আলাদা আলাদা করে আমি এই প্রোডাক্টগুলো নিব। যে এই মাসে 50,000 টাকার, এই মাসে 20,000 টাকার, পরের মাসে 30,000 টাকার, এভাবে নিব, আমার মতো করে নিব। তাহলে ওইটা উনি পাঠাবে পার্সেস অর্ডার, যে কেনার জন্য কার কাছে? আমার কাছে। আমি ওনার সাপ্লায়ার, উনি আমার কাস্টমার। সেক্ষেত্রে উনি পাঠাবে পার্সেস অর্ডার। আর এইটা আমি যখন রেকর্ড করব আমার প্রতিষ্ঠানের ডাটাবেজে বা আমার সফটওয়্যারে বা আমার হিসাবের বইতে আমি রেকর্ড করব, সেটাকে কিন্তু এস্টিমেট হিসেবে রেকর্ড করব। ওনার দিক থেকে উনি পাঠাচ্ছে পার্সেস অর্ডার, আর আমি রেকর্ড করছি এস্টিমেট হিসেবে। ঠিক আমি যখন আমার সাপ্লায়ার, যার কাছ থেকে আমি বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনে আনি, কিনে এনে বিক্রি যখন করি, তখন আমি যখন কিনতে চাই আমার সাপ্লায়ারের কাছে, তখন আমি কি পাঠাই? আমি পাঠাই আমার সাপ্লায়ারের কাছে পার্সেস অর্ডার। ঠিক সে রেকর্ড করে তার হিসাবের বইতে এস্টিমেট। মানে একই জিনিস, কিন্তু মানে দৃষ্টিকোণ দুই দিক দিয়ে দুই রকম। ঠিক আছে? আমি যখন পাঠাবো কিছু কেনার জন্য আমার সাপ্লায়ারের কাছ থেকে, আমি আমার পক্ষে এটা কিন্তু পার্সেস অর্ডার। আর যে অ্যাকসেপ্ট করতেছে আমার সাপ্লায়ার, সে ওটা এস্টিমেট হিসেবে রেকর্ড করবে। ঠিক তদ্রূপ আমরা, আমাদের কাস্টমার যখন আমার কাছে কিনতে চাচ্ছে, আমাকে একটা পার্সেস অর্ডার পাঠাচ্ছে, ওইটা আমি এস্টিমেট হিসেবে রেকর্ড করতেছি। ঠিক আছে? আর সে কিন্তু পার্সেস অর্ডার পাঠাচ্ছে, আমি রেকর্ড করছি এস্টিমেট। তাহলে চলেন, এটা একটা প্রতিষ্ঠানের থেকে বা একটা কাস্টমার যদি আমার কাছে কিনতে চায়, তখনই কিন্তু হিসাবে প্রভাব পড়ে না। এটার মানে এই না যে সে কিনলো বা কিনবে 100%। এস্টিমেট কখনো 100% কিনবে এইটার প্রতিশ্রুতি দেয় না। এটা কি আমি রেকর্ড করে রাখলাম, সে পার্সেস অর্ডার পাঠিয়েছে, আমি রেকর্ড করে রাখলাম। পরবর্তীতে সে যখন বলবে যে ঠিক আছে, আপনি এটাকে তাহলে 1,00,000 টাকার এস্টিমেট ছিল, আপনি এটার 50% কনভার্ট করে ইনভয়েস, সরি 50% ইনভয়েসে কনভার্ট করে আমাকে প্রোডাক্ট পাঠান, তখন এটা হিসাবে প্রভাব পড়বে। যতক্ষণ না পর্যন্ত ইনভয়েসে আমি কনভার্ট না করবো এস্টিমেটকে, ততক্ষণ এটা হিসাবে প্রভাব পড়বে না। ঠিক যখনই এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করব, তখন কিন্তু এটা আমার প্রফিট অ্যান্ড লসে হিট করবে। তত এই পর্যন্ত মানে কনভার্ট না করা পর্যন্ত কিন্তু এটা নন পোস্টিং আইটেম হিসেবে থাকবে। জাস্ট আমার ড্রাফটে থাকবে, আমার রেকর্ড করা থাকবে, এটা হিসাবে কোনো প্রভাব পড়বে না। এই জন্য বুঝতে হবে। কনসেপ্ট বুঝলে কাজ ইজি হয়ে যাবে, প্রত্যেকটা টাস্ক ইজি হয়ে যাবে। কিন্তু কনসেপ্ট যদি মাথার উপর দিয়ে যায় বা ক্লিয়ারলি না বোঝা যায়, যে একই এস্টিমেট, কখন এটা এস্টিমেট, কখন পার্সেস অর্ডার, কারেন্ট থেকে কি, এটা না বুঝলে একটু কষ্টকর হবে। এই জন্য এতটুকু ব্যাখ্যা করলাম। এবার চলেন আমরা একটা এস্টিমেট রেকর্ড করব। এই যে এই ডাটাবেসটা আপনাদের গুগল ড্রাইভে দেওয়া আছে, ক্লাস 8 নম্বর ক্লাসের ডাটাবেসে দেওয়া আছে। দেখেন এই ফাইলটা আমি একটু কেটে দিয়ে আবার যদি ওপেন করি, এই যে এই ফাইলটায় দেখেন কি কি আছে আগে দেখবেন। এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। এটা যদি আমি খণ্ডিত খণ্ডিত ডাটাবেস দিতাম, ব্যাপারটা অন্যরকম হতো। বরং একটা এক্সেল ফাইলের ভিতরে আমি অনেকগুলো ফাইল নিচে দিয়ে রাখছি। দেখেন এটা এস্টিমেট, এই যে নিচেই এস্টিমেট, ইনভয়েস ওয়ান, সেলস রিসিপ্ট ওয়ান, সেলস রিসিপ্ট টু, ইনভয়েস টু, ইনভয়েস থ্রি, সেলস রিসিপ্ট থ্রি, ইনভয়েস ফোর, ফাইভ, আবার ইনভয়েস সিক্স, অনেকগুলো আছে। এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে এখান থেকে প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করা, আমি একটু কেটে দিয়ে আবার একটু জয়েন করি। আচ্ছা, এখান থেকে আপনার, এটা কিন্তু প্র্যাকটিস ডাটা, অর্থাৎ কোন প্র্যাকটিস ডাটা? আপনি শিখতেছেন টুলসের কাজটা। এখন এখানে টুলসের কাজ শিখতে যদি আপনি 30টা নেন, তাহলে বাকি যে আমি সেলস রিসিপ্ট শিখবো, কিভাবে এস্টিমেট কি ইনভয়েসে কনভার্ট করে সেটা শিখবো কখন? এখানে 3টা 4টা 5টা করে আমরা শিখবো এন্ট্রি করে। আর দ্বিতীয় কিন্তু যত আমরা এন্ট্রি করব, তত কিন্তু রিপিট হবে। 3টা প্রোডাক্ট দিয়ে যা, 300 প্রোডাক্ট দিয়ে তাই। কনসেপ্টটা আপনি যখন শিখতেছেন, টুলসটা শিখতেছেন, তখন আপনাকে 3,000 দিলেও আপনি সলভ করে দিতে পারতেছেন। কিন্তু টুলসটা না শিখলে, টুলসের শেখায় গ্যাপ থাকলে কিন্তু
অনেক কিছুই অসম্ভব। চলেন, এখানে দেখা যাচ্ছে কাস্টমারকে অ্যালেক্স ব্ল্যাকি, আমাদের ডাটাবেসে কাস্টমার অ্যাড করা হয়েছে ইতিপূর্বের ক্লাসে। এস্টিমেট ডেট 2 ডিসেম্বর 2022। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। কোয়ান্টিটি দুইটা, তিনটা, চারটা সাপোজ। এখানে ট্যাক্স দেওয়া আছে দুইটায় 10% ট্যাক্স, একটা আছে মানে জিরো রেটেড বা ট্যাক্স এক্সাম্পটেড যেটা বলতে পারেন, এখানে জিরো দেওয়া আছে, তার মানে এক্সাম্পটেড না, জিরো রেটেড ধরবো যে না ওই প্রোডাক্টে কোনো ট্যাক্স নেই। এরপরে বলা আছে কনভার্ট টু ইনভয়েস, এটাকে ইনভয়েসে কনভার্ট করতে হবে, সেই ডেট দেওয়া আছে, কিভাবে পার্সেন্ট দেওয়া আছে সেটা দেখবো। এরপরে রিসিপ্ট পেমেন্ট করতে হবে। কোন রিসিভ করতে হবে কিসে? চেকের মাধ্যমে। জমা হবে কোথায়? আনডিপোজিটেড ফান্ডে। চেক নাম্বার দেওয়া আছে, টার্মগুলো দেওয়া আছে। তা আমাদের কাজ হবে প্রথম এসে আমরা এস্টিমেটটা রেকর্ড করব। ঠিক আছে, আমরা চলেন টুলসে চলে যাব। কুইক বুকসের এস্টিমেট টুলসে আসবো আমরা। এই যে কুইক বুকসে আমরা লগ ইন করছি, লগ ইন করে এখন আমরা চলে যাব এস্টিমেটে। প্লাস নিউ আইকনে আমরা সব পাবো। অর্থাৎ কাস্টমারের আন্ডারে যা যা আছে সেটা আলাদা থাকবে, সাপ্লায়ারের আন্ডারে সব আলাদা, টিমের আন্ডারে আলাদা, বাকিগুলো সব আদার্সের ভিতরে। তাহলে কাস্টমারের ভিতরে দেখেন ইনভয়েস, রিসিভ পেমেন্ট সবকিছুই আছে। এই যে এস্টিমেট, আমার প্রথম যেটা এস্টিমেট আমরা শুরু করব। এস্টিমেটে ক্লিক করব। এস্টিমেটে ক্লিক করলে আমরা এই এস্টিমেটটা এখন রেকর্ড করব। ধারাবাহিকভাবে ওয়ান বাই ওয়ান আমরা শিখবো, আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরে শিখে তারপরে আমরা ডাটাবেজে প্র্যাকটিস করব। এখন ডাটাবেজ মানে দেওয়া থাকবে গুগল ড্রাইভ লিংকে, আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করবেন। এখন এখানে দেখেন এই ইন্টারফেসটা, এস্টিমেটের ইন্টারফেসটা এই। এখানে অনেক কিছু আছে, কাস্টমার আছে, ইমেইল আছে, এরপরে সেন্ড লেটার নাকি এটা দিবেন কিনা সেটা অপশনাল আছে, বিলিং অ্যাড্রেস, এস্টিমেট ডেট, এক্সপায়ার ডেট, শিপড ভাই অর্থাৎ যদি কোনো শিপিং মেথড আপনি ইউজ করেন তাহলে এখানে উল্লেখ করে দিতে পারেন, যেমন বাংলাদেশে স্টেট ফাস্ট, তারপরে পাঠাও। এই ধরনের কুরিয়ারে দিচ্ছেন, যদি কুরিয়ারে দেন তাহলে কিভাবে আপনি পাঠাইছেন সেটা। আর যদি প্রতিষ্ঠানের কোনো নিজস্ব পরিবহনে আপনি পাঠান তাও কিন্তু আপনি উল্লেখ করে দিতে পারেন। এবং বিলিং অ্যাড্রেস আবার শিপিং অ্যাড্রেস আলাদা, যদি কোনো প্রতিষ্ঠানের বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস আলাদা হয়, যে বিলিং অ্যাড্রেস হবে হেড অফিস আর শিপিং অ্যাড্রেস হবে ওয়্যার হাউস, তাহলে কিন্তু দুটো অ্যাড্রেস হতে পারে। ঠিক আছে, তারপরে শিপিং ডেট কবে শিফট করা হয়েছে, ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে এখানে, যাতে ওইটাকে আপনি ট্র্যাক করতে পারেন। এই ইনফরমেশনগুলো ঠিক যতটুকু আপনাকে বায়ার দিবে আপনি ততটুকু নেবেন। আপনার যদি মনে হয় যে না ট্র্যাকিং নাম্বার তো এখানে দেবো কি, আপনার যদি দেখেন যে বায়ার দেই নাই ট্র্যাকিং নাম্বার, তাহলে আপনি কিভাবে দেবেন? এখানে তো এক্সট্রা অর্ডিনারি ভাবে আমরা অ্যাড করতে পারি না, আমরা ক্রিয়েট করতে পারি না ডাটা। যা দিবে আমরা তাই দিব। তার কি কি আছে এটা আমার দেখতে হবে, কি কি নেই ওটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এখানে অ্যামাউন্টটা থাকবে। আর নিচে দেখেন এখানে সার্ভিস ডেট লেখা আছে, এখানে একটা ডেট আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কেননা একটা ডেট আমরা এখানে থাকবে। ঠিক আছে, এখানে লেখা জাস্ট ফরম্যাট সার্ভিস ডেট। আর এখানে এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেবেন, এবং আইটেম বা এসকিউ কোড যেটা বা সার্ভিস কোড যেটাকে বলা হয় এগুলো দিতে পারেন। ডেসক্রিপশন দিবেন প্রোডাক্টের, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ভ্যাট। এরপরে যদি ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট দুইভাবে দেওয়া যায়, এটাও আমরা দেখবো, ডিসকাউন্ট পার্সেন্ট আবার ডিসকাউন্ট ভ্যালু। ঠিক আছে, এর সাব টোটাল। এরপরে আছে যদি শিপিং চার্জ আদার্স কোনো কিছু থাকে বা ভ্যাট থাকে, সবকিছু যোগ হয়ে এস্টিমেট ভ্যালু হবে। ঠিক আছে, এখানে আপনি মেসেজের কোনো কিছু যদি রাখতে চান, যে না এস্টিমেটে কোনো মেসেজ আমি এখানে রাখবো ডিসপ্লে করার জন্য, সেটা রাখতে পারেন। মেসেজ ডিসপ্লেসড অন স্টেটমেন্ট, এটার স্টেটমেন্টের মেসেজটা কি থাকবে, শো করবে কেমন মেসেজটা, সেটাও রাখতে পারেন। অ্যাটাচমেন্টে যদি কোনো কিছু থাকে, কোনো ইনফরমেশন বা কোনো ডকুমেন্ট, সেটা আপনি অ্যাটাচমেন্ট করে রাখতে পারেন। 20 MB সর্বোচ্চ সে ফাইলটা হতে পারে। এই, এখন এখানে আরেকটা ব্যাপার আছে। এইখানে দেখেন এই যে পেন্ডিং লেখা আছে, এখানে একটা এস্টিমেটের চারটা স্ট্যাটাস থাকে। তা পেন্ডিং এ এইখানে যখন পেন্ডিং লেখা এর ড্রপ ডাউন এখানে যখন চিহ্নটা দেখাচ্ছে এখানে ক্লিক করেন, এস্টিমেট স্ট্যাটাসে এসে পেন্ডিং এর এখানে আবার ক্লিক করেন। দেখেন একটা এস্টিমেট যখন আপনি রেকর্ড করতেছেন বা কেউ আপনাকে তার পক্ষ থেকে, আপনার কোনো কাস্টমার ধরেন তার পক্ষ থেকে সে পার্সেস অর্ডার পাঠালো, আপনি যখন এস্টিমেট হিসেবে এটাকে রেকর্ড করতেছেন আপনার প্রতিষ্ঠানে, তখন সেটা রেকর্ড করা অবস্থায় পেন্ডিং থাকবে। মানে রেকর্ড করলেন আর কিছু করেন নাই, জাস্ট সেটুকু, সেটা থাকবে পেন্ডিং। তার মানে এখনো এস্টিমেটকে কনভার্ট করতে বলা হয়নি কাস্টমারের পক্ষ থেকে, তাই ওটা পেন্ডিং। এরপরে যখন উনি বলবে যে এই এস্টিমেটের 1% কম করে, 1% হইলেও কনভার্ট করে আমাকে ইনভয়েস পাঠান। 1%-এর জায়গায় উনি 50%ও বলতে পারে, 100%ও বলতে পারে, 20%, 60%, যে কোনো পার্সেন্ট বলতে পারে। কথার কথা, জাস্ট 1%, যে না আমি 1 লাখ টাকার ইনভয়েস মানে সরি এস্টিমেট পাঠিয়েছি, তার 1% আজকে কনভার্ট করেন। তখনও কিন্তু ওই 1% কনভার্ট করলেও কিন্তু অ্যাকসেপ্টেড ব্যাচটা উঠবে।
অর্থাৎ এস্টিমেটের স্ট্যাটাসটা তখন হবে অ্যাকসেপ্টেড। সে 1%-এর জায়গায় 20%, 50%, 60% যে কোনোটা হতে পারে। তার মানে যে কোনো একটা পার্সেন্ট যদি ওই এস্টিমেটের থেকে ইনভয়েসে কনভার্ট করাতে বলে সেই কাস্টমার, তা তখন আমরা যখন এটা অ্যাকসেপ্ট করব তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেড উঠবে। এরপরে কি, ধরেন আপনি 20%, ওই এস্টিমেটের 20% আপনি কনভার্ট করলেন ইনভয়েসে। এখন তখন কি আমার ক্লোজ ব্যাচ উঠবে না। ওই এস্টিমেটটা যতক্ষণ 100% কনভার্ট না হবে, উনি হতে পারে ওই এস্টিমেটটাকে 5 বার কনভার্ট করতে বলতে পারে, উনি হতে পারে 10 বার কনভার্ট করতে বলতে পারে, যে ওটা ভেঙে ভেঙে 10 বারে নিবে। একটা এস্টিমেট করছে, 10 বার ইনভয়েস করে করে সেই প্রোডাক্টটা নিবে, যে 6 মাস ডিউরেশন থাকতে পারে। তার মানে ওই এস্টিমেটটা যতদিন পর্যন্ত 100%, মানে ওই এস্টিমেটে যে প্রোডাক্ট ছিল সেইগুলো সবকিছু শেয়ার যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত এটা ক্লোজড স্ট্যাটাস উঠবে না। ফুললি ওই এস্টিমেটটা ইনভয়েসে কনভার্ট যদি হয়ে থাকে, যখন হোক তখন এটা ক্লোজড স্ট্যাটাসটা উঠবে। আর যদি কোনো কারণে এস্টিমেটটা কোনো ক্যান্সেল করেন, আপনার এন্ড থেকে হোক বা তার এন্ড থেকে বা যে কোনো ভাবে, মানে আপনি যেহেতু রেকর্ড করবেন, সেক্ষেত্রে কোনো কারণে যদি এটা রিজেক্ট করা হয় বা ক্যান্সেল করা হয়, তখন এটা লেখা থাকবে রিজেক্টেড। আগে লেখা ছিল ক্যান্সেলড, আর এখন স্ট্যাটাসটা রিজেক্টেড, মানে কুইক বুকস এখানে আপডেট এনে ক্যান্সেল এর জায়গায় রিজেক্টেড লেখা উঠিয়ে দিয়েছে। তা ওই জিনিস সেম। এরপরে এখানে যদি সেন্ড লেটার, যে আপনি এস্টিমেটটা রেকর্ড করছেন, রেকর্ড করার পরে তার কাছে একটা ফাইল এখানে তার ইমেইলে চলে যাবে, এখানে টিকমার্ক দিয়ে দিলে অটোমেটিক্যালি তার চলে যাবে। এতটুকু ছিল এই এস্টিমেটের আন্ডারে বিষয়গুলো। এখন চলেন আমাদের ডাটাবেজ থেকে আমরা একটু দেখে ফেলি সহজে। কাস্টমার অ্যালেক্স ব্ল্যাকি, ডেট 2 ডিসেম্বর 2022। এখন এই কাস্টমারে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে অ্যালেক্স ব্ল্যাকি আমরা কাস্টমারে অ্যাড করে নিছিলাম ইতিপূর্বে এই ক্লাসে। তাহলে অ্যালেক্স ব্ল্যাকিকে দেখেন, এখন কিন্তু মজা পাবেন যে সিলেক্ট করে যাইতে হবে জাস্ট অ্যালেক্স ব্ল্যাকি। এখানে ইমেল দেখবেন সব চলে আসবে, আমি বাইরে ক্লিক করি, অ্যালেক্স ব্ল্যাকি দিয়ে বাইরে ক্লিক করি, দেখবেন ইমেল, বিলিং অ্যাড্রেস সবকিছু চলে আসবে, শিপিং অ্যাড্রেস যদি কিছু থাকে সব চলে আসবে। এখন আমার এখানে এসে কাজ কি, ডেট কত, আবার একটু দেখি, আহ, ডিসেম্বরের 2, 2022 সাল। এই যে বিলিং অ্যাড্রেস, ইমেইল সব চলে আসছে। ডিসেম্বরের 2, 2022 সাল, জানুয়ারি, আচ্ছা 23-এ যাই, 23-এ যে ব্যাকে যাই, আচ্ছা এই দিয়ে দিলাম। এক্সপায়ার ডেট, এখানে তো আমরা এস্টিমেটে কোনো এক্সপায়ার ডেট দিনে, আপনার যদি দিয়ে থাকেন চলে আসবে। ইনভয়েসের ক্ষেত্রে আমরা 30 ডেজ দিছিলাম, টার্মটা এখানে টার্ম আসতেছে না, ঠিক আছে। যদি এক্সপায়ার যদি মনে করেন যে না 1 মাস, 1 মাস এটা মেয়াদ থাকবে, এই ভিতরে যদি আমার অ্যাকসেপ্ট না করা হয় তাহলে এক্সপায়ার হয়ে যাবে অটোমেটিক। যদি এরকম একটা ডেট দিয়েন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। আমরা দিলাম না, আমরা এভাবে রাখলাম। এবার এখানে যা যা দেওয়া নেই, শিপিং অ্যাড্রেস বা শিপিং ভায়া এরকম কোনো কিছু দেওয়া নেই, শিপিং ডেট দরকার নাই, যেগুলো দেওয়া নাই। এবার আমরা প্রোডাক্টে যাব ডিরেক্ট। প্রোডাক্ট এন্ড সার্ভিসে কি কি আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটাকে কপি করলাম, দেখেন এটা কপি করলাম। কপি করলে সুবিধা কি হচ্ছে, প্রোডাক্ট এন্ড সার্ভিসে ক্লিক করলাম, ক্লিক করে সার্জিক্যাল ইকুইপমেন্টটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমার সার্জিক্যাল ইকুইপমেন্ট অ্যাড করা আছে কিনা চলে আসবে। আমার এখান থেকে হয়তো একটু স্লো কাজ করতেছে, আচ্ছা এই যে আসছে সার্জিক্যাল ইকুইপমেন্ট। তার মানে আমি এখানে জাস্ট কপি পেস্ট করলাম, আমার কাজটাও কি হলো, সহজ হলো। সার্জিক্যাল ইকুইপমেন্ট নিচে চলে আসছে, আমি সিলেক্ট করে দিছি, দেখেন এই যে এসকিউ কোড বা আইটেম বা সার্ভিস কোড যেটা, সেটাও দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশনেও সার্জিক্যাল ইকুইপমেন্ট লেখা। কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি 2, আর ট্যাক্স কত 10%, তাহলে আমার এটা দিয়ে দিতে হবে। কোয়ান্টিটি 2, ট্যাক্স এই যে ভ্যাটের এখানে 10%। ওকে, এখন রেট কত, এটা আমরা ডাটাবেজে দিয়েছিলাম, অ্যামাউন্ট কত এটাও দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। অর্থাৎ রেট ওয়াইজ কোয়ান্টিটি 2, এই ক্যালকুলেশনটা আছে 2 × 1000, 2000, এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। মানে কুইক বুকসে ক্যালকুলেটটা হবে অটো। এবার কোয়ান্টিটি এখানে 2 এর উপরে মাউসটা নেন শুধু, মানে কোয়ান্টিটি তো দুটো দিছেন, এটা দিয়ে বাইরে এসে ক্লিক করেন, ক্লিক করে এই 2 এর উপরে জাস্ট মাউস কার্সরটা রাখেন, দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড 300 পিস, লো স্টক অ্যালার্ট 30। এগুলো কি করছিলাম, আমরা অ্যাড করছিলাম। এখন দেখবেন যা আমরা এই 7 ক্লাস পর্যন্ত পড়ে আসছি তার প্রয়োগগুলো হবে এখন। তার মানে আমরা এই প্রোডাক্টটা কোয়ান্টিটি অন হ্যান্ড 300 পিস দিয়েছিলাম, এবং লো স্টক অ্যালার্ট 30টা, অর্থাৎ মিনিমাম 30 কোয়ান্টিটি হলে আমাকে অ্যালার্ট করবে, আমাকে নোটিফাই করবে, যাতে করে আমি এই প্রোডাক্টটা রিস্টক করতে পারি। যে একদম জিরো হয়ে যাবে তারপরে আমি রিস্টক করবো, ব্যাপারটা তা না। 30 পিস হাতে থাকতে থাকতে আমাকে অ্যালার্ট করলে আমি পরবর্তী স্টেপ নিতে পারবো। যাক, এটা আমরা রেকর্ড করলাম। এর পরেরটায় আসি, লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটাকে কপি করলাম, কোয়ান্টিটি 3, ট্যাক্স 0%। লাইফ সেভিং ইকুইপমেন্ট এটা পেস্ট করলাম, পেস্ট করলাম। এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এখানে কোয়ান্টিটি 3, এখানেও কিন্তু তাই, দেখেন এই যে কোয়ান্টিটি অন হ্যান্ড 300, লো স্টক অ্যালার্ট 30। এবার আসি, এখানে ট্যাক্স আছে 0 রেটেড ট্যাক্স, অর্থাৎ নো ভ্যাট। এই যে
আবার যদি আপনি দেন জিরো রেটেড ট্যাক্স, সেটাও দিতে পারেন, আর নো ভ্যাটও দিতে পারেন। তার মানে প্রত্যেকটা দেশে কিছু কিছু ট্যাক্স ফ্রি প্রোডাক্ট থাকে, ঠিক আছে? ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি এক জিনিস, আর ট্যাক্স এক্সাম্পটেড আর এক জিনিস, ঠিক আছে? দুটো দুই দুই মিনিং, এটা আশা করি ট্যাক্সের ক্লাসে শুনছেন বা জানছেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো দিলাম, আর একটা বাকি আছে। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটাকে কপি করব। এটা কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%। এটা আমাদের ডাটাবেজে আছে কিনা দেখতে হবে। এই যে পেস্ট করলাম। এই যে দেখেন, এটা নতুন আসছে। তার মানে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট আমাদের যখন প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করছি, সেখানে কিন্তু ছিল না। তাহলে আমি এখানে অ্যাড করতে গেলে কি করতে হবে? অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করলে তার মানে আপনার এখন শুধুমাত্র ওই অ্যাড নিউতে বা ওই ডাটাবেজে অ্যাড করার কি আছে, যেগুলো আপনার ইতোপূর্বে অ্যাড করা হয়নি বা ছিল না, ঠিক আছে? সেগুলো হচ্ছে আপনার এখন অ্যাড করতে হবে। আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করলাম। আমি আরেকবার একটু আসবো, জাস্ট এ মিনিট। আচ্ছা, এই যে এটা কি, এটা আমার স্টক, নন স্টক না কিন্তু, আবার সার্ভিসও না, এটা স্টক। স্টকে আসলাম। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্টকে আবার একটু কপি করে নিয়ে আসি। ক্যাটাগরি কি হবে? এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি হবে স্টক, ঠিক আছে? আর এখানে আইটেম এসকিউ কোড আমার কিছু একটা দিতে হবে। ডি, এখানে আইটেম এসকিউ কোড যার যার দেশে শেষে এরকম দিতে পারে, আমি এটা দিলাম। দিয়ে স্টক, এটা দেওয়া হলো। এবার এখানে কোয়ান্টিটি অন হ্যান্ড যদি ইনফরমেশন থাকে, যে এটা ধরেন আমরা ইনফরমেশন এই মুহূর্তে নাই, তা আমরা জাস্ট বোঝার সুবিধার্থে দিচ্ছি। আর এখানে কিন্তু 2018 দিয়ে রাখবেন, কারণ এখানে 2018 না দিলে 1/01/2018, তার মানে এই প্রতিষ্ঠান 2018 সালে এই প্রতিষ্ঠানের ডাটাবেজে আমরা কাজ করতেছি, যে তাদের প্রতিষ্ঠা লগ্ন 2018। আমি যদি এখানে 2018 না দিয়ে আজকের ডেট দিই, তা আমি এই যে 22 সালের যে এস্টিমেটটা, এটা আমি করতে পারবো না, কারণ তখন দেখাবে যে আপনি তো প্রোডাক্ট অ্যাড করছেন আজকে, আপনি 22 সালে কেমনে আপনি এটাকে দিয়ে এস্টিমেট বা ইনভয়েস করতে যাচ্ছেন? তখন কিন্তু করতে দিবে না। এজন্য ওই প্রতিষ্ঠান যখন অ্যাড হয়েছে এই কুইক বুকসে, তখন থেকে কিন্তু আমাদের ওই ডেটটা দেওয়া হয়েছে। মানে কুইক বুকসে ধরেন অ্যাড আজকেও হতে পারে, কিন্তু সে তার প্রতিষ্ঠানের ব্যবসায় ডাটাবেজে, মূল ডাটাবেজ, কবে থেকে তার ব্যবসাটা শুরু এবং কবে থেকে সে সবকিছু নিয়ে শুরু করছে, সেইটা আমরা এখানে অ্যাড করতেছি। এখানে কোয়ান্টিটি অন হ্যান্ড এখানেও 30টা দিয়ে রাখি রেকর্ড পয়েন্টে, ঠিক আছে? এবার স্টক অ্যাসেট, এটা স্টক অ্যাসেট হিসেবে থাকবে। ডেসক্রিপশনে আবার ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট রাখি। ইনকাম অ্যাকাউন্ট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা ঠিক আছে। সেলস রেট ওখানে কিছু দেওয়া নাই। আমরা এখান থেকে জাস্ট একটু অনুমান নির্ভর, আমরা তো অনুমান নির্ভর দিব না, জাস্ট এই একটাই নতুন অ্যাড করতেছি, যার কারণে আমরা এখানে একটু দিয়ে রাখতেছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আবার কেউ ভাবেন না যে আন্দাজের পরে দিয়ে দিচ্ছেন নাকি, না, এরকম না, ঠিক আছে? এটা জাস্ট অ্যাড করতেছি, নতুন আসছে এরকম। তা যখন আপনার বায়ার এরকম বায়ারের ডাটাবেজে নতুন অ্যাড করতে যাবেন, তখন যদি ওই ইনফরমেশনটা না দেওয়া থাকে, তার কাছে চাইতে হবে যে দেখেন আপনি যে এত ডাটাবেজে সবকিছু দিয়েছেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এর ভিতরে এই একটা বা এই 5টা প্রোডাক্টের আমার কোনো প্রাইস পাইনি বা এসকিউ কোড পাইনি, তখন উনি আপনাকে প্রোভাইড করতে বাধ্য এটা, ঠিক আছে? এটা সেই বিষয়। আচ্ছা, ইনক্লুসিভ অফ ট্যাক্স, এটা দরকার নাই। ভ্যাট, এখানে ডিফল্ট ভ্যাট যে এই প্রোডাক্টের জন্য আলাদা, এটা দরকার নাই। পার্সেস ডেসক্রিপশনে ওটা 700 প্রাইস দেওয়া আছে, পার্সেস ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কস্টটা এখানে দিলাম 540। কস্ট এক্সপেন্স হবে কি, কস্ট অফ সেলস। আর এখানে পার্সেস ট্যাক্স নাই, প্রিফার্ড সাপ্লায়ার নাই, এতটুকু এনাফ। আমাদের যতটুকু দেওয়া আছে, সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা, এবার আমরা কিন্তু ওইটা দিয়ে ট্রানজাকশন করতে পারবো। দেখেন, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট এই দিয়ে দিলাম। এসকিউ কোডটাও চলে আসবে। ওয়েট, হ্যাঁ, এখানে শো করতেছে না এসকিউ কোডটা কোনো কারণে। এটা কি বড় হয়ে গেছে কিনা? যাই হোক, ওটা এসকিউ কোড নিয়ে আমরা একটু পরে দেখতেছি। এখানেও তো অ্যাড করছিলাম। আচ্ছা, ওটা চলে আসবে মেবি, কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে। কি হলো দেখি, একটু ডিলিট করি, ডিলিট করে আবার নতুন করে আসি। ডায়াগনস্টিক, ওকে, এবার আসছে। আচ্ছা, এটার কোয়ান্টিটি কত ছিল? এটার কোয়ান্টিটি ছিল 4 এবং ট্যাক্স 10%। 4, কোয়ান্টিটি 4, ট্যাক্স ছিল 10%। এই এইটা দিয়ে এস্টিমেট আমরা কি করলাম, উনি আমাদের এই এস্টিমেট পাঠিয়েছে, আমরা জাস্ট রেকর্ড করলাম। এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে যে গ্যাপ পড়তেছে? না, এতটুকু ইনফরমেশন ছিল। তাহলে এতটুকু ইনফরমেশনের আলোকে আমরা কিন্তু এস্টিমেটটা রেকর্ড করলাম। এখন বিষয় কি, এখানে 3টা প্রোডাক্ট আছে। ঠিক যদি এখানে 3টার জায়গায় 300 বা 3000 প্রোডাক্ট হয়, সবই সিমিলার ভাবে আপনার করতে হবে, ঠিক আছে? এটা তো আমরা ম্যানুয়ালি করতেছি, এটা ইম্পোর্টও করা যাবে, ঠিক আছে? বাল্ক আকারে ইম্পোর্ট করা যাবে, কিন্তু আমার এখানে আগে সেভ করতে হবে। সেভ এন্ড ক্লোজ, আমাদের আগে প্রত্যেকটা টুলস এর কাজ দেখতে হবে, ঠিক আছে? এখান থেকে ভ্যাটটাও কিন্তু আলাদা আসছে। এখন এস্টিমেট, এখন এটা আমরা যে পাবো কোথায়?
এস্টিমেটটা অনেক সময় কুইক বুকসে কি হয় আমি বলি যে এস্টিমেট করলে আপনারা হয়তো প্রথমবার এস্টিমেট শো করতেছে এটা মানে নাও দেখতে পারেন, ঠিক আছে? এটা আমরা অল সেলসে যাবো, অল সেলসে যাবো যে অনেক ক্ষেত্রে এস্টিমেট শো করে, অনেক ক্ষেত্রে করে না। তো যখন এস্টিমেট শো করে না তখন আপনারা কি করবেন, একটা ইনভয়েস ক্রিয়েট করে ফেলবেন। এখানে যে এখানে যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস দিয়ে ইনভয়েস ক্রিয়েট করবেন, তারপর থেকে কিন্তু শো করবে। ঠিক আছে, প্রথমে একদম প্রথমে যদি কোনো ট্রানজাকশন হয় তাহলে ইনভয়েস শো করতে মানে করে না, মানে সরি এস্টিমেট একদম প্রথমে কিছু করেন নাই, শুধু এস্টিমেট একটা ক্রিয়েট করছেন, এক্ষেত্রে এস্টিমেটটা অনেক সময় শো করে না, এটা মেনশন করে বলে দিচ্ছি। সেক্ষেত্রে কি করবেন, যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে ইনভয়েস করে সেভ এন্ড ক্লোজ করবেন, তারপর এস্টিমেটটা এসে খুঁজে পাবেন। এটা হয় অনেক সময়, ঠিক আছে? এখন এখানে দেখেন, দেখা আছে লাস্ট 12 মাস। এই যে অল সেলসে চলে আসবেন, এস্টিমেট রেকর্ড করে এসে অল সেলসে চলে আসবেন। অল সেলসে আপনি এস্টিমেটে যাবেন না, এস্টিমেটে যে এস্টিমেট খুঁজবেন না, ঠিক আছে? ওটা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা দেই যে এই দেখেন এখানে টুডে আর অল ডেট আসতেছে না, খেয়াল করেন এখানে অল ডেট আসতেছে না। আর আপনি যদি অল সেলসে যান, অল সেলসে যে এখানে দেখেন অল ডেট আসবে, এই যে অল, ঠিক আছে, অল ডেট আসবে। অল ডেট আসলে আপনার এস্টিমেটটা শো করবে, এই যে এস্টিমেট, এস্টিমেট অ্যালেক্স ব্ল্যাকি। এই দেখেন আমার আগে দুই একটা ক্রিয়েট করছি, দুই একটা ক্রিয়েট করছি, তার মানে কি কোনো একটা কারণে হয়তো ক্রিয়েট করা লাগছিল। কিন্তু আপনার যদি এখানে শো না করে এভাবে এসেছে, অল সেলসে যাব, এখানে ডেটটা ছিল টুডে, আমি এখানে দিয়ে দিয়েছি অল, উপরে স্ক্রল করে অল দিয়ে দিয়েছি, কোথায়, অল সেলসে এসে, নট এস্টিমেটের এই এই জায়গায়। ঠিক আছে, আপনি অল সেলসে যাবেন, অল সেলসে যে এরপরে এখানে স্ক্রল করবেন, দেখবেন যে এখানে শো করবে। আর এই এই যদি না শো করে আপনি কি করবেন, প্রথমে তো এই অল রেট দিয়ে দেখলেন, পরে নতুন একটা ইনভয়েস করে নেবেন, ওইভাবে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে র্যান্ডমলি, মানে জাস্ট ওটা আপনার ট্রায়ালের জন্য করলে, ওই ইনভয়েসটা সেভ করলে এরপরে এসে অল রেট দিলে দেখবেন এস্টিমেটটা শো করে। ঠিক আছে? আচ্ছা, তা ধরেন আমাদের এস্টিমেটটা এই আসলো, এখন এস্টিমেটের স্ট্যাটাস কি, পেন্ডিং। আমি বলছিলাম প্রথম অবস্থায় পেন্ডিং থাকবে। তাহলে এখন আমাদের কাজ কি, এস্টিমেট তো আমরা কিভাবে রেকর্ড করে সেটা দেখলাম, রেকর্ড এস্টিমেট, এভাবেই এস্টিমেট রেকর্ড করে, 3টা প্রোডাক্টের জায়গায় 3000 প্রোডাক্ট হলেও রুল সেম। এবার যদি হয় যে এটাকে এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করতে হবে, সেভাবে আমরা কিভাবে করব? তাহলে এস্টিমেটটা এসে থাকবে এভাবে যে পেন্ডিং আছে। এখন আমাদের কাজ হবে এটাকে ইনভয়েসে যদি কনভার্ট করতে হয়, তাহলে এস্টিমেটের এখানে আসলাম, এসে দেখলাম যে এই এস্টিমেট। এখন এই যে নিচে একটি ড্রপ ডাউন একটা অ্যারো আছে, ডাউন করা, এখানে এসে ক্লিক করেন, দেখেন কি কি করা যাবে। মার্ক অ্যাকসেপ্টেড, তার মানে ইনভয়েস তো আপনি করবেন, আগে তো অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে ভিউ বা এডিট বা ডুপ্লিকেট বা শেয়ার এস্টিমেট লিঙ্ক বা প্রিন্ট বা আপডেট স্ট্যাটাস বা কপি টু পার্সেস অর্ডার। ঠিক আছে, এটাকে পার্সেস অর্ডার হিসেবে কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ভিউ অ্যাক্টিভিটি করতে পারবেন। আমাদের কি করতে হবে, প্রথমে এসে যেহেতু আমরা ইনভয়েস করব সেই কমান্ড দিয়েছে বায়ার, তাহলে আমাদের এখানে ক্লিক করে, এই ড্রপ ডাউনে ক্লিক করে মার্ক অ্যাকসেপ্টেড, আগে অ্যাকসেপ্ট করতে হবে। এই যে এখানে দেখেন আপডেট স্ট্যাটাস ফর এস্টিমেট 1001, স্ট্যাটাস কি, এই দেখেন আগে ছিল কি পেন্ডিং, এরপর অ্যাকসেপ্টেড, আর যদি ডিলিট করে দেন ডিক্লাইন হবে। আর এখানে ক্লোজ স্ট্যাটাসটা আসবে না, তার মানে আপনি কনভার্ট করেন তারপরে ক্লোজ স্ট্যাটাসের বিষয়টা আসবে। কোনো একটা পার্সেন্ট কনভার্ট না করলে ক্লোজের স্ট্যাটাসটা এখানে শো করবে না, ওই ভিতরে শো করবে, সমস্যা নেই। তাহলে এখানে হবে কি অ্যাকসেপ্টেড, আমি এখানে 3টা দেখালাম, অ্যাকসেপ্টেড থাকবে, তারপর আপনি দেখে নিলাম অ্যাকসেপ্টেড বাই, কে অ্যাকসেপ্ট করছে, আপনার নাম দিয়ে দিবেন, আপনার নাম এখানে কিন্তু দিতে হবে। আপনি যে প্রতিষ্ঠানের সাথেই কাজ করবেন সেই নাম দিতে হবে এবং সেই ডেটটা দিতে হবে। ধরেন আমি দিচ্ছি 25 সালের ডেটটা আমি না দিয়ে আমি দিচ্ছি ধরেন যেদিন করা হয়েছে 2022 সালের 2000, এখানে কিন্তু আজকের ডেট দিবেন না, ওই সময় দিবেন যে এখানে ডেটটা কত, 12/2/22, মানে 12 মাস, 2 তারিখ 22 সাল, আমি 12 মাসের জায়গায় 3 তারিখ দিচ্ছি, 3 তারিখ 2022 সাল। ওকে, এই দেখেন এই যে চলে আসছে 3 তারিখ, দিয়ে আমি ওকে করলাম। ওকে করলে এটা অ্যাকসেপ্টেড হলো, দেখেন এই যে অ্যাকসেপ্টেড চলে আসছে পেন্ডিং থেকে। তাহলে এবার দেখেন এই যে কনভার্ট টু ইনভয়েস, এইটা কিন্তু এখন আসছে, অ্যাকসেপ্ট না করার আগে কিন্তু এটা আসে নাই। এইবার আসি আমরা, আমাদের যেহেতু কমান্ড ছিল যে কনভার্ট এস্টিমেট টু ইনভয়েস, এবার আমরা কনভার্ট টু ইনভয়েস করব, ক্লিক করলাম। এখন আসেন, এই যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভয়েস, আপনি কতটুকু অংশ এটার ইনভয়েস করতে চাচ্ছেন, আমাদের ডিরেকশনের ডাটাবেজে কি দেওয়া আছে খেয়াল করেন, কনভার্ট টু ইনভয়েস, এখানেও লেখা আছে এই যে 2 ডিসেম্বরের 2 তারিখ 2022 সালে এস্টিমেটটা করা হয়েছিল, সেইটা কনভার্ট করলাম 3 তারিখে। আমি কখন অ্যাকসেপ্ট করছি এটা আমার উপরে নির্ভর করতেছে, যখন কাস্টমার বলল যে আপনি আমাকে প্রোডাক্ট পাঠান, আজকে 7 তারিখ, আজকে আপনি প্রোডাক্টটা পাঠান, তখন আপনি পাঠাবেন। ঠিক আছে, পাঠানোর আগে অ্যাকসেপ্ট করবেন। এখন উনি 7 তারিখে পাঠাতে বলছে, আমি 2 তারিখের পরে 3 তারিখে আমাকে কনফার্ম করে দিয়েছে যে আপনি 7 তারিখে আমাকে প্রোডাক্ট পাঠান, তাহলে ওনার অনুমতি নিয়ে, ওনার থেকে রেসপন্স পেয়ে আমি 7 তারিখে ইনভয়েস করার জন্য রেডি হচ্ছি, তা আমি 3 তারিখে ওটাকে অ্যাকসেপ্ট করছি, ব্যাপার না, ওনার কনফার্মেশন তো পেয়েছি। এবার
এবার বলছে যে 7 ডিসেম্বর কত পার্সেন্ট, 60%। খেয়াল করেন ওনার বলার ধরনটা কি, যে 7 ডিসেম্বর 2022 এই তারিখে 60%কে কনভার্ট করতে হবে, এস্টিমেট থেকে 60% এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করতে হবে। আর 10 তারিখে বলছে কি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তার মানে বাকি যে 40%, 100%-এর 60% আজকে করলাম, বাকি যে 40% সেইটা কি করতে হবে, বাকি 40% 10 তারিখে। তাহলে আজকে আমার যেটা, আমি আজকেরটা দেখি, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট পরে দেখি। এখানে আসলাম, এখানে আসলে দেখেন কয়টা জিনিস, রিমেইনিং টোটাল অফ অনলাইন, তার মানে আপনি যদি পুরো এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করছেন তাহলে এই প্রথমটা টিকমার্ক থাকবে বা সিলেক্ট করা থাকবে। কিন্তু আমরা তো পুরোটা বলা হয়নি, তাহলে আমাদের আর কি কি অপশন আছে দেখি আমাদের সাথে রিলেভেন্ট কোনটা, মানে যদি একটা এস্টিমেটকেই পুরোটাকে ইনভয়েস কনভার্ট করতে বলে সেক্ষেত্রে প্রথমটা প্রযোজ্য হবে। এরপরে কি, সরি, এরপরে হচ্ছে পার্সেন্টেজ অর অ্যামাউন্ট। উনি যদি বলে এই যে 60% বা 50% বা 20% আপনি কনভার্ট করেন, তখন আমরা এটা ইউজ করব। বা যদি বলে যে এস্টিমেটটা কত টাকা, দেখেন 7,920 টাকা, পাউন্ড আর কি চিহ্ন। তা উনি যদি বলে যে 5,000 পাউন্ডের আপনি অ্যাকসেপ্ট করেন, আমাকে পার্সেন্ট বলুক বা অ্যামাউন্ট বলুক, এই দুটো যে কোনো একটা যদি নির্দিষ্ট করে দেয়, তখন আমি এইটাই আসবো। ঠিক আছে, এটা আসলাম, কিন্তু তার নিচেই কি আছে, ম্যানুয়াল এন্ট্রি ফর এস লাইন, যে আমি এক একটা র বা এক একটা লাইনকে আমি আলাদা আলাদা ম্যানুয়ালি এন্ট্রি দিব। ঠিক আছে, তিনটা সিস্টেম আছে, তার মানে তিনটা প্রোডাক্ট আছে, তিনটা প্রোডাক্টে এক একটা প্রোডাক্ট ধরে ধরে আমি আলাদা আলাদা করে আমাকে ইনভয়েস করব, সেটা একটা নিচেরটা ম্যানুয়াল ভাবে আলাদা। আর এখানে প্রথমটা হচ্ছে সব একসাথে, মানে এস্টিমেটকে ইনভয়েস করার জন্য প্রথমটা, লাস্টেরটা হচ্ছে ম্যানুয়ালি একটা একটা লাইন করে আলাদা আলাদা করে করা। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো স্পেসিফিক পার্সেন্ট বা কোনো স্পেসিফিক অ্যামাউন্ট যদি নির্দিষ্ট করে দেয় সেক্ষেত্রে এইটা চুজ করতে হবে, তাই আমরা দ্বিতীয়টা চুজ করলাম। চুজ করে এখন কি বলছে দেখেন, পার্সেন্টেজ আর অ্যামাউন্ট, যে কোনটা আপনাকে কোনটা বলছে, পার্সেন্টেজ নাকি ইনভয়েস অ্যামাউন্ট বলছে। যদি বলে আমাকে এই যে যেমন বলছে যে 60% কনভার্ট করেন, তাহলে আমরা 50-এর জায়গায় 60 দিব, 60 দিলে অটোমেটিক্যালি এই ইনভয়েসে, সরি এই এস্টিমেটে 7,932 টাকায় এখানে 60%-এ কত, এখানে 60% দিলেই এখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। আর যদি বলে যে না, পার্সেন্ট না, আমার এই 7,920-এর 5,000 দেন, তখন পার্সেন্টের এইটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, এখানে দিবেন কত, মাত্র 5,000। এই, ওকে, সরি, এই যে 50 দিয়েছি, আমি দেবো 5,000, 5,000, এই 5,000 দিলে দেখেন এর কত পার্সেন্ট হয়েছে, 63.13%। তাও কিন্তু ক্যালকুলেট করে দিবে। তার মানে আপনি যদি পার্সেন্ট দিতে চান তাহলে এদিকে পার্সেন্ট দিবেন, এদিকে কিছু দেওয়ার দরকার নেই, এদিকে অটো কেটে দিবেন, আগে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারেন। আর যদি আপনি কি করেন, যদি ইনভয়েস অ্যামাউন্ট দেয় তাহলে আপনি এখানে অ্যামাউন্ট দিবেন, আগে পার্সেন্টেজটা এভাবে কেটে দিবেন, কেটে দিয়ে এটাও ধরেন কেটে দিবেন, যা থাকলো এখানে যদি ধরেন 6,000, এই 6,000 দিলাম, দিয়ে বাইরে ক্লিক করবো, দেখেন কত পার্সেন্ট সেটা বেড়ে যাবে। আমাদের ওটা মুখ্য না, আমাদের কত দিতে বলছে সেটা যদি আমরা দিয়ে থাকি তাহলে ওদিক কোথায় কি দেখাচ্ছে ওটা দেখার দরকার না। আমরা দুটোই দিতে পারি, পার্সেন্টও দিতে পারি, ইনভয়েস অ্যামাউন্টও দিতে পারি। এখন আমাদের বলা হয়েছে 60%, আমরা সেই 60%টা এখানে দিব, এখানেরটা সব কেটে দিব, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ফ্রেশ হয়ে গেল, আমি রেখে দিচ্ছি 60, পার্সেন্ট চিহ্ন দেওয়া লাগবে না, পার্সেন্ট চিহ্ন দেওয়া লাগবে না, 60 দিলাম। এই যে 6%-এ, 60%-এ 4,752 পাউন্ড এটা হয়ে গেল। তাহলে এটা দিয়ে আমি এবার কি করবো, ক্রিয়েট ইনভয়েস। কাজ সহজ, কুইকবুকস এমন কোনো টুল নাই যেগুলো আপনার বুঝতে অসুবিধা হবে যদি মনোযোগ দেন। ঠিক আছে, এই যে আমার ইনভয়েসে চলে আসলে, এখন ইনভয়েসে ইন্টারফেসটা অন্যরকম, একটু আলাদা, প্রায় সেম কিন্তু সামান্য একটু আলাদা। এখন এখানে দেখেন ওয়ান লিঙ্কড এস্টিমেট, তার মানে আপনি এই ইনভয়েসটা করতেছেন এর সোর্সিং কি, সেই সোর্সিংটা এখানে উল্লেখ থাকবে, যে কোনো এস্টিমেটের আলোকে আমি ইনভয়েস করতেছি বা কোনো ইনভয়েসের আলোকে আমি সেলস রিসিভ করতেছি, মানে কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ করা সেটা কুইকবুকস আপনাকে মেনশন করে দিবে। ঠিক আছে, এখানে ব্যালেন্সটা চলে আসছে, ব্যালেন্সটা এত আসছে কেন, আপনি দেখেন টোটাল ব্যালেন্সটা এখানে যোগ করলে একরকম আসবে, অর্থাৎ 7,000 সামথিং, আর এখানে সে শুধুমাত্র 60%-এর আসছে। ঠিক আছে, আমরা ওইটা কনভার্ট করতেছি বিধায় এটা আসতেছে। এখন আমার এখানে ডেটটা কি আছে, ইনফরমেশন গুলো কি কি আছে, যে এস্টিমেটে কনভার্ট করেন, সরি এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করেন 7 ডিসেম্বর 2022-এ 60%, 7 ডিসেম্বর 2022, এখানে এসে ডেটটা গুরুত্বপূর্ণ, ডিসেম্বরের 7 তারিখ 2022, ওকে। এবার ডিউ ডেট কত, 6 আসছে, 6 জানুয়ারি, কারণ কি এখানে নেট 30 ডে টার্মটা আছে, তাই ডিফল্টে আমার যদি চেঞ্জ করতে চাই যে ডিফল্টে কোন টার্মে হবে, নেট 15 না নেট 45 কোনটা হবে, আর যদি অ্যাড নিউতে যে কোনো নতুন করে মনে করতে হয় যে না, এনার ক্ষেত্রে শুধুমাত্র নেট 20 ডেজ,
তাহলে আপনি অ্যাড নিউতে যে কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো আমরা দেখাইছিলাম, যে নেট, যদি নতুন কিছু, যেমন এখানে net 20 দিতে হবে, net 20 এটুকু লিখতে হবে, আর ডেজে এখানে জাস্ট 20, এটা দিয়ে সেভ হয়ে গেল আমাদের net 20। ঠিক আছে, এরকম যদি কারোর ক্ষেত্রে প্রয়োজন হয় অ্যাড নিউতে যে বারবার করা যাবে, তা আমরা ডিফল্টে যেটা আছে সেটা দিতে যাচ্ছি, অ্যাড নিউতে যে দেখালাম যে কিভাবে দেওয়ার সিস্টেমটা। আচ্ছা, এখানে অ্যালেক্স বেলা কি আছে সিলেক্ট করা, এখানে কাস্টমার দেওয়া লাগবে না, টার্ম দিলাম, শুধু ডেটটা আমরা দিয়ে রাখলাম, এখানের ডিউ ডেট চলে আসলো। এখন এই তিনটা প্রোডাক্ট এখানে চলে আসলো, এই লাস্টের কলামটা একটা ব্ল্যাঙ্ক সবসময় থাকে, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমার কাজটা কি হবে, এখন আমার কাজটা হবে যে এই যে এস্টিমেটটা, এ দেখেন কোয়ান্টিটি কি হয়েছে, 1.2, 1.8, 2.4, এটা তার মানে কি ভেঙে গেছে। কিন্তু আপনার মনে হতে পারে এটা ভাঙা ভাঙা কেন, এক্ষেত্রে আমরা কি করব, আপনি সেখানে এই যে 1.2 আছে, আপনি একটা, মানে আপনি তো প্রোডাক্ট ভেঙে দিবেন না বায়ারকে, ঠিক আছে, আপনার কাস্টমার কিন্তু ভেঙে ইনভয়েস করবেন না, জাস্ট আমরা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি কম দিয়েছি সেটার সাথে ম্যাচ করে নিবি, এটা অংশটা ভেঙে একদম এক্সাক্ট ক্যালকুলেটটা চলে আসছে। এটা আমি ইচ্ছাকৃত দিয়ে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে যদি দেখেন সে হোক ইনভয়েস বা এস্টিমেট বা যা কিছুতে, যদি বোঝেন যে কোনো পার্সেন্ট বা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট কনভার্ট করতে বলছে এস্টিমেটে বা সেলস রিসিপ্টে, যে কোনো কিছুতে, সেক্ষেত্রে আপনি এরকম যখন হয়ে যাবে তখন এটার এখানে ধরেন কোয়ান্টিটি একটা, 1.2 না দিয়ে এক দিবেন, আর এখানে 1.8 না দিয়ে দুইটা দেন, আর এখানে 2.4 না দিয়ে হয় দুইটা দেন বা তিনটা দেন। মানে এটা প্রত্যেকটা ভেঙে আমি ইচ্ছাকৃত দিয়েছি, যে আমি যদি ওইখানে সংখ্যাটা চেঞ্জ করতাম তাহলে আপনার এটা এই ক্রিটিক্যাল ইস্যুটা আপনার সামনে আসতো না। এই জন্য আমি সমস্যা ক্রিয়েট করছি যাতে আপনি বুঝতে পারেন যে আপনার যখন সামনে আসবে তখন আপনি কিভাবে কি করবেন। যাক, এটা ভেঙে দিয়েছি, আমি এটা দিয়েই আমি ইনভয়েস করতেছি, আপনার এটাকে টাচ দিলাম মানে কি আপনার অবগত থাকলো। ঠিক আছে, তো চলেন, এটা আমরা যে 60% দিয়েছি সেই অনুযায়ী হয়েছে, আর এখানে এখানে কোনো কাজ নাই, আমরা যেহেতু ট্যাক্স দেওয়া আছে, কোনো ডিসকাউন্ট বলা নাই, কিছু নাই, আমরা এই অবস্থায় যে আমরা 7 ক্লোজ, 7 সেন্ট আছে এখানে, আমরা এই যে ড্রপ ডাউনে ক্লিক করে 7 ক্লোজ। ওকে, এই এইখান থেকে কিন্তু আমার ইনস্টিমেট মানে কনভার্ট হয়ে গেল, এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট হলো। এবার দেখেন এটা ওভার ডিউ, কেন ওভার ডিউ, আজকে চলে কত সাল, 2025 সাল, জানুয়ারি 25 তারিখ, আমাদের নির্দিষ্ট ডেট অর্থাৎ নেট 30 ডেজ ছিল আমাদের টার্ম, তার থেকে বেশি দিন হয়ে গেছে, 30 দিনের থেকে বেশি হয়ে গেছে, মানেই তো 31 দিনে পড়লেই তো ওভার ডিউতে চলে যায়। এই জন্য ওভার ডিউ দেখাচ্ছে, ওভার ডিউর স্ট্যাটাসটা এরকম থাকবে, আপনার তো চেনা লাগবে যে ওভার ডিউর স্ট্যাটাসটা কেমন আসে বা মানে পরিস্থিতিটা কেমন। ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম, এবার বাকি আরো আরো ইনফরমেশন আছে। আরো কি বলতেছে, 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ বলছে যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইনভয়েসে কনভার্ট করতে এস্টিমেট থেকে। তাহলে এবার চলেন এবার আবার সেখানে যাই, এই যে এস্টিমেট অ্যাকসেপ্টেড আছে এখানে, এই যে আবার ক্রিয়েট টু ইনভয়েস, ঠিক আছে, সরি কনভার্ট টু ইনভয়েস, এখানে ক্লিক করলাম। এখন কি আছে, এখন কি সেই 60% করব, না, এখন হচ্ছে রিমেইনিং টোটাল অফ লাইন। ঠিক আছে, রিমেইনিং টোটাল অফ অল লাইন, এটা সিলেক্ট করে দিয়েই ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, তার মানে বাকি যা আছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বা রিমেইনিং অ্যামাউন্ট, যদি বলতো যে না, এখানে যদি বলতো যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট না বলে যদি বলতো 40%, তাও তো আমাদের তাই ধরে নিতে হতো যে বাকি যে অংশটুকু রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, সেম জিনিস, কথাটার অর্থ সেম, এখানেও কিন্তু লিঙ্কড, অন লিঙ্কড এস্টিমেট সেম। এখন ডেট কত দিতে বলছে, ওটা ছিল 7 তারিখ, এটা হচ্ছে 10 ডিসেম্বর, আমি ডেটটা দিয়ে দেবো 10 ডিসেম্বর, এখানে আসবো, এখানে এসে 7 জায়গায় 10 ডিসেম্বর দিলাম। দেওয়ার পরে এখন এই অ্যামাউন্টটা কত দেখেন, বাকি 40% এই এস অ্যামাউন্টটা। এখন এখানে এসে আর কোনো কিছু করার নেই, জাস্ট ডেট দিব, টার্ম ঠিক আছে, এতটুকু ডেটটা দিয়েছি, আর কিছু করার নাই। ঠিক আছে, আর কিছু না করে আমার 7 ক্লোজ, আমার কিন্তু কনভার্ট হয়ে গেল, এই দেখেন এই যে ইনভয়েস হয়ে গেল। এবার দেখেন, এবার দেখেন এই যে অ্যালেক্স ব্ল্যাকি ক্লোজড হয়ে গেছে, এতক্ষণ কিন্তু ছিল যে অ্যাকসেপ্টেড ব্যাচে, এখন কিন্তু ক্লোজড হয়ে গেছে, তার মানে কি এটা ফুললি ইনভয়েসে কনভার্ট হয়ে গেছে এস্টিমেট থেকে, এই জন্য এটা ক্লোজ স্ট্যাটাস আসছে। তার মানে আমরা একটা ইনভয়েসের, মানে সরি একটা এস্টিমেটের কয়টা স্ট্যাটাস দেখলাম, পেন্ডিং দেখলাম, পেন্ডিং এর পরে অ্যাকসেপ্ট করার পরে অ্যাকসেপ্টেড দেখলাম, পুরো এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করার পরে ক্লোজড হয়ে গেছে সেটাও দেখলাম। এখন দেখি নাই কি ক্যান্সেল বা রিজেক্টেড, তো ওটা রিজেক্ট না করলে আসবে না। তা আপনি রিজেক্ট করা কেমন বলে, যে এখানে যে প্রথম অপশন যেখানে ছিল সেখান থেকে যদি আপনি ডিলিট করে দিতেন বা রিজেক্ট করে দিতেন বা ক্যান্সেল করে দিতেন, এই অপশনটা ছিল তখন। ঠিক আছে, এখন তো কনভার্ট হয়ে গেছে, এখন আর ক্যান্সেল করার সুযোগ নাই। তা ওটা শুধু জাস্ট ক্যান্সেল করে দিলে, মানে আপনার যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা ক্যান্সেল করে দেন বা রিজেক্ট করে দেন, সেক্ষেত্রে স্ট্যাটাসটা আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম, দেখার পরে কনভার্ট টু এস্টিমেট, সরি কনভার্ট এস্টিমেট টু ইনভয়েস এটা দেখলাম, এবং রেকর্ডিং এস্টিমেট এবার শুধু, সরি রেকর্ডিং ইনভয়েস এবার কিভাবে করবো সেটা দেখবো। তার আগে আমরা একটু রিপোর্ট দেখে আসি।
আপনারা প্রত্যেকটা কাজ করতে করতে এই রিপোর্টে যাবেন, এই যে কুইক বুকসের রিপোর্ট সেকশনে যাবেন। এই রিপোর্টে গেলে আপনি ডেট রেঞ্জ দিয়ে কাস্টম ডেট বা ওখানে যে ফরম্যাট অনুযায়ী যে রেট গুলো আছে, কোন ডেটে আপনি রিপোর্ট দেখতে চান, সব রিপোর্ট আপনি দেখতে পারবেন। এবং এই এই রিপোর্ট দেখার অভ্যাসটা গড়ে তুলবেন। তাহলে কি হবে, আপনার কতটুকু কাজ করছেন, ততটুকু পারফেক্টলি করতে পারছেন কিনা, কোনো অসুবিধা আছে কিনা, সেগুলো সম্পর্কে অবগত হতে পারবেন। এখানে রিপোর্টে একটু লোড নিচ্ছে, এই যে প্রফিট অ্যান্ড লস দেখেন ফেভারিট করা আছে, কুইক বুকস ডিফল্টে ফেভারিট করে তিনটা রাখছে, আরো রাখছে নিচে আরো রাখছে। কিন্তু ফেভারিটে কি কি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট সামারি, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস। তা আমরা কোথায় যাবো, প্রফিট অ্যান্ড লস যাব। প্রফিট অ্যান্ড লসে যে আমরা অল ডেট দিয়েও দেখতে পারি, আলাদা ওই শুধু ওই মাসেরটাও দেখতে পারি, আবার স্পেসিফিক করে কাস্টম ডেট দিয়ে দেখতে পারি, মানে মন মতো যেভাবে চান আপনি সেভাবে দেখতে পারেন। অল ডেট দিবেন নাকি আহ, মানে কোন একটা স্পেসিফিক মান্থ দিবেন, মান্থ টু ডেট দিবেন, ইয়ার টু ডেট দিবেন, নাকি কোয়ার্টারলি দিবেন, নাকি উইকলি দিবেন, কোনটা দিবেন, এখানে সব অপশন আছে, আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। নেটে মনে হয় একটু ঝামেলা করতেছে, একটু রিলোড দিই। Just a minute, একটু অপেক্ষা করবেন, হয়ে যাচ্ছে প্রায়। কিছুক্ষণের জন্য অফ করে দিয়ে রাখতে পারতাম। আচ্ছা, আমরা রিপোর্ট সেন্টারে যাব, রিপোর্ট সেন্টারে যে রিপোর্টটা দেখবো এটার, রিপোর্টে প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা দেখবো আমরা। এখনো লোডিং শেষ হয়নি। আচ্ছা, রিপোর্ট সেন্টারে আসতেছে, এখানে প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা দেখবো। তাহলে আমরা শিওর হতে পারবো যে আমাদের ইম্প্যাক্টটা কি পড়লো, আমাদের কোথায় কোথায় মানে রিপোর্টটা হিট করলো বা কি দেখি, এটা আমরা রিপোর্ট সেন্টারতে দেখতে পারবো। লোডিংটা পুরোপুরি শেষ হলে আশা করি প্রবলেম হবে না। এই যে প্রফিট অ্যান্ড লসে যাব, প্রফিট অ্যান্ড লসে যে আমরা রিপোর্টটা দেখে ফেলবো, অর্থাৎ অল ডেট দিব আমরা এখানে এসে, বা যদি ওই স্পেসিফিক ওই মান্থকে দেখতে চাই তাহলে আমরা কাস্টম ডেট দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আর আরেকটা বিষয় বলে রাখি, এইটা লোডিংটা শেষ হতে হতে, যে দিন শেষে আপনার বায়ারকে দিতে হবে এই যে আমি আমাকে যে কাজটা দেওয়া হয়েছিল, আমি এটা অ্যাসাইন যেটা করা হয়েছিল সেটা আমি এভাবে করছি, এই রিপোর্টটা দিতে হবে। রিপোর্টটা ফিনান্সিয়াল যত প্রকার রিপোর্ট আছে আপনার আলাদাভাবে কোনোটা জেনারেট করা লাগবে না, শুধু রিপোর্ট সেন্টারে এসে কমান্ড দিবেন, কমান্ড দিয়ে রিপোর্টটা জেনারেট করতে হয়। ঠিক আছে, হোক সেটা এখানে দেখেন সব অপশন আছে রিপোর্ট সেন্টারে। আমি এটা এটা দেখাচ্ছি, তারপরে এটি ব্যাকে আসতেছি, এই এটা অলরেডি দিব, এখানে এসে অলরেডি দিয়ে রান রিপোর্ট। যেহেতু আমরা ইতিপূর্বে কিছু করি নাই, এটা ফার্স্ট, এই জন্য অল ডেট দিলাম। আপনার যদি স্পেসিফিক ডেট দেওয়ার দরকার হয়, দেখেন অনেক ডেট রেঞ্জ আছে। আবার কাস্টম ডেট দিলে এখানে এখানে দুটো জায়গা আসবে, যেখানে স্টার্টিং এবং এন্ডিং ডেট দিলে আপনি সেখান থেকে দেখতে পাবেন। এখন দেখেন অল ডেটে আমাদের ওই যে মানে ইনভয়েসটা করছি তার ইম্প্যাক্টটা পড়ছে 7,440। সেলস অফ প্রোডাক্ট ইনকাম এই খাতে আসছে, সার্ভিস আমরা এখনো কোনো কিছু রেকর্ড করিনি, এটা জিরো আছে। কস্ট অফ সেলস এখানে কত, কস্ট অফ সেলস আছে 5,580, কেননা আমরা প্রোডাক্টের কস্টিং প্রাইসটা দিয়েছিলাম, যার কারণে কস্ট অফ সেলসটা আসছে এখানে। এবার টোটাল কস্ট অফ সেলস আসছে, এরপরে গ্রস প্রফিটটা এখান থেকে এটাতে মাইনাস করে 8,000, সরি 1,860 আসছে। এরপরে এখান থেকে তো অন্য যদি কোনো এক্সপেন্স থাকে বা নেট অপারেটিং ইনকাম সবকিছু দিয়ে নেট অপারেটিং ইনকাম আসছে 8,000, সরি 1,860, টোটাল নেট ইনকাম 1,860। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ইম্প্যাক্টটা আসছে শুধু ইনভয়েসটা করার কারণে। এখন যদি আপনি একটু ব্যাকে যান, যে একটা প্রতিষ্ঠানের যত প্রকার রিপোর্ট আছে, এই যে ম্যানেজমেন্ট রিপোর্ট, তারপরে কাস্টম রিপোর্ট, সবকিছু এখান থেকে পারবেন। যে কোনো ম্যানেজমেন্ট ওয়াইজ যে রিপোর্ট গুলো দেখেন, এইগুলো অন্তত দেওয়া আছে। কি কি আছে, কোম্পানি ওভারভিউ, সেলস পারফরমেন্স, এক্সপেন্স পারফরমেন্স, তারপরে ভ্যাট অডিট রিপোর্ট, এগুলো কিন্তু সব ডিফল্ট দেওয়া আছে। আপনার প্রতিষ্ঠানে হিসাব যা করতেছেন, যদি মনে করেন আমার ভ্যাট অডিট রিপোর্ট চাই বা এক্সপেন্স রিপোর্ট চাই, এক্সপেন্স পারফরমেন্স বা সেলস পারফরমেন্স, এখানে যে আপনি প্রিভিউ দেখতে পারবেন। এখনো একটা করছি, একটারও প্রিভিউ দেখতে পারবেন।
এই যে ম্যানেজমেন্ট রিপোর্ট গুলো খুব সহজে জেনারেট করতে পারবেন, যেখানে কোনো খাটনি ছাড়াই আপনি পারবেন, শুধু এখানে যে কাস্টম করেছি সেট আপ করে নিলে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা কি করব, এস্টিমেট থেকে ইনভয়েস কিভাবে করে সেটা তো দেখলাম, এখন একটা ইনভয়েস করে দেখি ইনভয়েসটা করলে তার ইম্প্যাক্টটা কি আসে। ঠিক আছে, ইনভয়েস করতে হবে, তো ইনভয়েসের একটা ডাটা দেওয়া আছে নিচে। এই যে ইনভয়েস ওয়ানে দেওয়া আছে কি আছে, ক্রিস স্মিথ আরেকটা কাস্টমার, এখানে দুটো প্রোডাক্ট দেওয়া আছে, এবং তার আলোকে এখানে কোয়ান্টিটি বা যাবতীয় সবকিছু দেওয়া আছে। তো চলেন আমরা ক্রিস স্মিথকে ধরে আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করি, যে আমরা তো এস্টিমেটেড থেকে ইনভয়েস করলাম, এবার শুধু ইনভয়েস করলে কিভাবে কি করতে হবে। এইভাবে আমরা চলে যাব কুইক বুকসে, চলে যাব কুইক বুকসে, যে আহ, এখানে প্লাস নিউ আইকনে ক্লিক করব। এখানে তো এস্টিমেট করছিলাম, এবার যাবো ইনভয়েস। দুটোই দিক কোনটা আগে আসে। আচ্ছা, এই যে ইনভয়েস, এখান থেকে সিলেক্ট করতে হবে কাকে, আমার কাস্টমারকে, ক্রিস স্মিথ। দেখতে হবে ডাটাবেজ আছে কিনা, এই যে ক্রিস স্মিথ আছে, যদি না থাকতো ক্রিস স্মিথকে আমরা অ্যাড নিউতে যে করতাম, কিভাবে অ্যাড করতে হয় সেগুলো ক্লাস হয়েছে আমাদের। আচ্ছা, ক্রিস স্মিথকে যখন সিলেক্ট করছি, এখানে দেখবেন ইমেইল বা বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস যা যা আছে তাই চলে আসবে। এই যে চলে আসছে। এখন আমাদের কি দিতে হবে, ডেট কি, এটা 14ই ডিসেম্বর 2022। 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর 2022 এটা দিলাম। ডিউ ডেট চলে আসলো নেট 30 দেওয়ার কারণে। এখন আমাদের দুটো প্রোডাক্ট আছে এখানে, একটা হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, কপি করলাম, আর ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্টও আছে, এখানে এসে পেস্ট করব। এখানে এসে পেস্ট করব, ঠিক আছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা এই যে চলে আসছে। চলে আসলে এখানে কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি আছে 5, আর ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট 4। আচ্ছা, 5 আছে কোয়ান্টিটি, আর ট্যাক্স দুটোই 10% আছে, ওকে। কোয়ান্টিটি 4, দেখেন একটু আগে ছিল 300, একটা ট্রানজাকশন করা হয়েছে, যার কারণে এখন 297টা, এরকম প্রতিনিয়ত ট্র্যাক করা হবে কোয়ান্টিটি অন হ্যান্ড। ঠিক আছে, যেটাকে বলে আমার প্রোডাক্ট বা স্টক বা ইনভেন্টরি, যেটা নামে যা যে চেনেন আর কি। ঠিক আছে, এটা দিলাম, দিয়ে ট্যাক্স দিব কত, ট্যাক্স 10%, ওকে। এবার আছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটাকে কপি করি, কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%, কোয়ান্টিটি 4, এটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিলাম কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%, ওকে। এইটুকু ছিল ইনফরমেশন। এখন আরেকটা বিষয় আছে এখানে এক্সট্রা, যে যদি কোনো ডিসকাউন্ট দেন, এটা পার্সেন্টেও দিতে পারেন, অ্যামাউন্টেও দিতে পারেন, সেই ডিসকাউন্টটা কিভাবে দিবেন, এখানে একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা কি, এখানে তো দুটোই 4 4 দেখতেছেন, মানে কি দুটোই 4 দিতে পারতেছি কেমনে, এটা বোঝাচ্ছি। ধরেন এখানে দুটো প্রোডাক্ট আছে, আগে বোঝেন, ডিসকাউন্টটা 4 দেওয়া আছে আর 4 দেওয়া আছে, তাহলে দুটো প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্টটা তেমন না যে আলাদা আলাদা করে দেওয়া যাবে। এটা কিন্তু আলাদা করে দেওয়া যাচ্ছে না, যে একটা প্রোডাক্টে 4% আর একটা প্রোডাক্টে 4%, তাহলে আমি এখানে দিব কত। আপনার এখানে প্রোডাক্ট 10টা থাকুক, 10টা থাকলে এই ডিসকাউন্টের পার্সেন্টটা যদি এমন এখানে থাকতো, খেয়াল করেন, এটা আছে 4, আমি ধরে নিচ্ছি এখানে কয়টা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট, 5টা প্রোডাক্টে ডিসকাউন্ট আমরা কিভাবে হিসাব করি, ধরেন এই প্রথমটায় 4 আছে, পরেরটায় থাকলো 5, পরেরটায় আছে 6, পরেরটা আছে 4, আবার পরেরটা আছে 7, 7%। ঠিক আছে, সব পার্সেন্ট অ্যামাউন্টের দিলে তো আমরা জানবো, আর এটাও এটাও জানবো, 7%, এটা 6%। এখন এখানে প্রোডাক্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা, সরি, 1 2 3 4 5 6টা, 6টা প্রোডাক্ট, এটার ডিসকাউন্টটা আমরা কিভাবে বের করবো, এইটার ডিসকাউন্টটা বের করতে গেলে প্রোডাক্ট কয়টা, 6টা, আর এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে সেই 6টা প্রোডাক্টের ডিসকাউন্টটা যোগ করতে হবে, পার্সেন্ট গুলো। দেখেন ক্যালকুলেটরে যদি আমি যাই, এখান থেকে সহজে বুঝতে পারবো। এখানে প্রথমে আছে 4, প্লাস দ্বিতীয়টা 5, তৃতীয়টা 6, পরেরটা আবার 4, পরেরটা 7, এটা 4টা, আর পরেরটা 6, 5টা মেবি নাকি, না কোনোটা বাদ পড়ছে, 4 5 6, তিনটা, 4 7 6, আরেকটা বাদ পড়ছে, কোনটা জানো, 4 5 দিয়েছি, 6 দিয়েছি, আবার 4 দিয়েছি, আবার 7 দিয়েছি, আবার 6 দিয়েছি, সবই তো দিয়েছি। দেখি যদি না হয় আমি কেটে দিই। 4, 4 5 আর 4 9, 9 আর 6 15, 15 আর 4 19, 19 আর হচ্ছে 6, 19 আর 6, এটা দিলাম হচ্ছে, সরি 6 না 7, 26, 26 আর 6 32, এখানে 32 হয়েছে। এবার প্রোডাক্ট কয়টা, 6টা,
32কে যদি 6 দিয়ে ভাগ দেন কত আসে? 5.33। এইটা হবে হচ্ছে আপনার ডিসকাউন্ট রেট, এটা হবে ডিসকাউন্টের পার্সেন্টটা, ঠিক আছে, 6টা প্রোডাক্টের। আর এখানে যদি দুটো প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আপনি কি করবেন, 4 এর 4 8, 8 ভাগ প্রোডাক্ট কয়টা, দুইটা। তার মানে 8টা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4। মানে এখানেও 4 এখানেও 4, এর জন্য যে ওখানে 4 দেওয়া আছে তা কিন্তু না। এই দুটো প্রোডাক্টে ডিসকাউন্ট কত, দুটো প্রোডাক্টে এটাও 4 এটাও 4, তাহলে 4 এর 4 যোগ করলে 8 হচ্ছে। 8 হওয়ার পরে দুটো প্রোডাক্ট দিয়ে ভাগ করতেছি, 8 ভাগ 2 4, এজন্য কিন্তু আমরা ওখানে লিখতে পারি 4। তার মানে ওখানে 4 এখানে 4 আছে বিধায় এখানেও 4 দিলাম, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু হিসাব, বুঝতে পারছি। আচ্ছা, এটা ক্যালকুলেটর দেখালাম একটু সুবিধার্থে আপনাদের, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এখানে এখন 4 দিচ্ছি। ডিসকাউন্ট পার্সেন্ট দেখেন, ডিসকাউন্ট দুই ভাবে দেওয়া যায়। যদি বলতো এখানে টোটাল 200 টাকা ডিসকাউন্ট, তাহলে কি করতাম, ডিসকাউন্ট ভ্যালুতে যেতাম। যে কোনো একটা স্পেসিফিক অ্যামাউন্ট, যে এতগুলো প্রোডাক্ট নিয়েছে, ধরেন 5টা প্রোডাক্ট নিয়েছে, 5টা প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া আছে 200 টাকা সাপোজ, তখন ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট ভ্যালু, ডিসকাউন্ট ভ্যালুতে ক্লিক করে তখন 200 টাকা বসায় দিচ্ছি। এখন দেখেন এই যে 6320, এখান থেকে 200 মাইনাস হয়ে গেছে। আর যদি পার্সেন্ট হয়, যে সবগুলো প্রোডাক্ট, মানে আমার ডিসকাউন্ট পার্সেন্ট যদি হয়, তাহলে প্রোডাক্ট কয়টা আছে আর সেই প্রোডাক্ট গুলোর কোনটায় কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে সবগুলো যোগ করতে হবে। ধরেন 6টা প্রোডাক্ট, 6টা প্রোডাক্টের ডিসকাউন্ট অ্যাভারেজে 32% হয় ডিসকাউন্ট সবগুলো যোগ করলে। এই 32% 6টা প্রোডাক্টে ডিসকাউন্ট হয়েছে, এটাকে ভাগ দিতে হবে প্রোডাক্ট সংখ্যা দিয়ে। যে 6 প্রোডাক্ট কয়টা, 6টা, তাহলে 32কে ভাগ দিতে হবে 6 দিয়ে, আসতেছে কত, 5.33। তার মানে আমরা এখানে 5.33 দিতে পারি, ঠিক আছে। এই ক্ষেত্রে যতগুলো প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট এবং সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনার সেভাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সেটাই অ্যাভারেজ ডিসকাউন্ট ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে ডিসকাউন্ট পার্সেন্ট আমরা দিব 4, ঠিক আছে। আর যদি ভ্যালুতে বলে দিত, তাহলে আমরা টোটাল কতগুলো প্রোডাক্ট ছিল তার উপরে ভ্যালু দিয়ে, যে আমার 5টা প্রোডাক্ট বিক্রি করছি, তার উপরে 500 পাউন্ড ডিসকাউন্ট, তাহলে এখানে ডিসকাউন্ট ভ্যালু দিয়ে 500 দিয়ে দিতে পারতাম। যেহেতু পার্সেন্ট বলছে, তাহলে দুটোর আমরা অ্যাভারেজ করে 4 দিলাম। দুটো ওখানে আবার 4 4 দেখে মনে করেন না যে এখানে ওইখানেও 4 এখানেও 4, এই জন্য 4 দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জন্য কিন্তু একটু ক্রিটিক্যাল ভাবে একটু দেখানো হয়েছে, ঠিক আছে, ওইখানে 4 4 দিয়ে দেখানো হয়েছে যাতে বুঝতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ডিসকাউন্ট পার্সেন্ট 4 দিলাম, তাহলে এখানে ডিসকাউন্ট পার্সেন্ট 4, ট্যাক্স সব দেওয়া আছে, সব দিয়ে আমি কি করতেছি, টোটাল হচ্ছে কত, তাহলে দেখেন যে 6320, এখান থেকে মাইনাস হচ্ছে এই ফিগারটা, এরপরে ভ্যাট যেটা 10%, এটাও এর সাথে যোগ হচ্ছে, যোগ হয়ে টোটাল হচ্ছে কত, এই টাকাটা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোম্পানি সেট আপে করার সময় এক্সক্লুসিভ অফ ট্যাক্স দিয়েছিলাম। যারা ইনক্লুসিভ দিয়েছেন, কয়েকজন অ্যাসাইনমেন্টে দেখছি ইনক্লুসিভ অফ ট্যাক্স, দয়া করে তারা এডিট করে নিবেন, ইনক্লুসিভ না, এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ঠিক আছে। কয়েকজনকে দেখছি আমি, তাদের ইনবক্সেও বলছি, অনেকে ইনক্লুসিভ অফ ট্যাক্স দিয়ে রাখছিলেন। ওকে, তাহলে আমরা সব দিয়ে দিলাম। এখানে যদি উনি ডিপোজিট করতো, যে না উনি 1000 টাকা দিয়েছে, বা এখানে টোটাল পাইতে যাচ্ছি 6673, উনি ধরেন 6600 টাকা দিয়েছে, তাও কিন্তু এটা ইনভয়েস করতে হবে, তখনও আমরা সেলস রিসিভ করতে পারতেছি না। 1 টাকা 1 পয়সা বাকি থাকলেও পর্যন্ত আমাদের সেটা ইনভয়েসে করতে হবে। আর যদি পুরোটা পে করে, তাহলে আমরা এটাকে সেলস রিসিপ্টের মাধ্যমে করবো। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম, করে আমরা এখন কিন্তু আমাদের রেকর্ড করা ক্লিয়ার, ইনফরমেশন যা ছিল তার উপরে 7 ক্লোজ, এটা কিন্তু আমাদের ইনভয়েস হয়ে গেল। দেখেন নাম্বারটাই ইনভয়েস 1005, এটা কি কুইক বুকস এর হাতে ছেড়ে দিয়েছিলাম, যে কাস্টম ট্রানজেকশন নাম্বার, এটা আমরা অফ করে দিয়েছিলাম। অফ করার কারণটা কি ছিল, যে কুইক বুকস যেন নিজের থেকে দেয়, তাহলে ভুল করবে না, আমরা দিতে গেলে ভুল করতে পারি, ঠিক আছে। তাহলে রেকর্ড ইনভয়েস কিভাবে করবো সেটা দেখালাম। এখন ক্রেডিট নোট, ধরেন কেবলমাত্র যে ইনভয়েসটা করছি ওখান থেকে, এই যে কৃষি স্মিথ লাইফ সেভিং ইকুইপমেন্ট ডিসকাউন্ট ছিল 4, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট এটাও 4 পিস ডিসকাউন্ট ছিল 4। এখন উনি যদি দেখে যে, ধরেন উনি আমার কাস্টমার ছিল, উনি লাইফ সেভিং ইকুইপমেন্ট নিয়েছিল কয় পিস, দেখেন এই যে 5 পিস, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট। এখন দেখলো একটা একটা ভাঙা বা ফাটা যে কোনো প্রবলেম, এখন উনি এটা রিটার্ন করতে চাচ্ছে বা রিটার্ন করলো। উনি যখন রিটার্ন করছে, তখন আমি এটাকে কিভাবে রেকর্ড করবো, এটা ক্রেডিট নোটের মাধ্যমে রিটার্ন করবো, ঠিক আছে। আমরা ক্রেডিট নোটের মাধ্যমে মানে রিসিভ করবো। শোনেন, এখানে দুটো বিষয় মনে রাখার আছে। এখানে যখন আসলাম, এই প্লাস নিউ আইকনে দেখেন, একটা আছে ক্রেডিট নোট, আরটা আছে রিফান্ড রিসিপ্ট। কোনটা কখন, যদি আমি ইনভয়েস করি, অর্থাৎ ইনভয়েস করব কখন, বাকি 1 টাকা বাকি থাকলেও আমরা ইনভয়েস করব। যখন আমরা ইনভয়েস করতেছি, ইনভয়েস করা, যে ধরেন আজকে ইনভয়েস করলাম, ওই ইনভয়েসের পেমেন্টটা আমি এখনো পাইনি। পেমেন্ট পাওয়ার আগে যদি আমি যা বিক্রি করছিলাম বাকিতে, সেই পুরো পেমেন্টটা পাওয়ার আগে যদি কেউ আমাকে সেই প্রোডাক্ট কোনো কারণে রিটার্ন পাঠায় 1 পিসও,
সেটা আমরা ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করব। আর যদি এমন হয় যে আমি নগদে বিক্রি করছি, তখন তো আমি রেকর্ড করব সেলস রিসিপ্টের মাধ্যমে। সে নগদে বিক্রি করার পরে টাকা পে করছে, যেহেতু নগদে বিক্রি করছি, তাহলে টাকা পে করার পরে যদি সেই প্রোডাক্ট আবার রিটার্ন আসে, সেটা আমরা রিফান্ড রিসিটের মাধ্যমে রেকর্ড করব। ঠিক আছে, রিফান্ড রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করব। তফাৎই ব্যতিক্রম একটা একটা, মানে সিমিলার, শুধুমাত্র এটা এই দুটো হবে নগদের ক্ষেত্রে, সেলস রিসিপ্ট এবং রিফান্ড রিসিপ্ট হবে সম্পূর্ণ নগদের ক্ষেত্রে, আর ইনভয়েস এবং ক্রেডিট নোট হবে সম্পূর্ণ বাকির ক্ষেত্রে, সম্পূর্ণ বা আংশিক, মানে 1 পয়সা বাকি থাকলেও এটা রেকর্ড করতে হবে। তা চলেন এটা দিয়ে বুঝতে পারবো। প্রত্যেকটা আমরা আলাদা আলাদা কাজ রাখছি, প্রত্যেকটা আলাদা আলাদা রেকর্ড করব। এখন ক্রেডিট নোট বলতে কি বোঝাচ্ছে, যে আমি এই যে ইনভয়েস করলাম, রেকর্ড ইনভয়েসটা করলাম, এটা আমি বাকিতে বিক্রি করছি। সে 1 টাকা বাকি হোক আর সম্পূর্ণটা বাকি হোক, বাকিতে বিক্রি করছি। এই বাকিতে বিক্রি করার পর কোনো কারণে কোনো একটা প্রোডাক্টে প্রবলেম পেয়েছে কাস্টমার, পেয়ে কি করলো, সে সেটা রিটার্ন করতে চাচ্ছে। তাহলে আমরা এই রিটার্ন করতে চাচ্ছে বা রিটার্ন করলো, আমাদের ঠিকানায় চলে আসছে প্রোডাক্টটা, এখন আমি আমার প্রতিষ্ঠানের ডাটাবেজে বা আমার প্রতিষ্ঠানের হিসাবের বইতে আমি কিভাবে লিখবো, এটাকে কিভাবে এন্ট্রি করব, এবং এটার ইম্প্যাক্টটা কিভাবে পড়বে রিপোর্টে, সেটা রিপোর্টের ইম্প্যাক্টও দেখবো। আর ক্রেডিট নোটের মাধ্যমে আমরা রেকর্ড করব, যে ফেরত পাঠাইছে যে প্রোডাক্ট, সেটা আমরা রেকর্ড করব ক্রেডিট নোটের মাধ্যমে। তো চলেন প্লাস নিউ আইকনে যাব। এবার যাবো হচ্ছে ক্রেডিট নোটে। ক্রেডিট নোটে যে আমরা যথাযথ ইনফরমেশন দিব, দেখেন কোন ইনভয়েসের আলোকে হয়েছে, এই যে ক্রিস স্মিথের 14 তারিখে যে ইনভয়েসটা, এখানে রিটার্ন কয়টা, একটা প্রোডাক্ট লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 1, কত তারিখে, 16 তারিখে, 14 তারিখে বিক্রি করছে, ওই 16 তারিখে রিটার্ন করছে একটা প্রোডাক্ট। তাহলে আমরা চলেন ক্রেডিট নোটে গেলাম, এখানে দিব কাস্টমার কে ছিল, ক্রিস স্মিথ ছিল আমাদের, তাকে সিলেক্ট করতে হবে যে কার ক্রেডিট নোট করতেছি, এখানে ক্রেডিট নোট লেখা দেখেন, এখানে ক্রিস স্মিথ, তার ক্রেডিট নোট করতেছি, দিয়ে দিলাম ক্রিস স্মিথকে। এখন আমাদের ডেটটা কত হবে, 14 তারিখের জায়গায় 16 তারিখ আমরা এটা রেডি করতেছি। আপনি কিন্তু ব্যাক ডেটে ক্রেডিট নোট করতে পারতেছেন না, তার মানে যেদিন বিক্রি করছেন তারপরে যে, বা সেদিন বা তারপরে যে আপনাকে রেকর্ড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আসলাম, এবার এখানে আসার পরে এখানে প্রোডাক্টটা কি ছিল, প্রোডাক্টটা ছিল হচ্ছে, একটু দেখে আসি, লাইফ সেভিং ইকুইপমেন্ট, কপি করলাম, এখানে দিয়ে দিব লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে, এই যে কোয়ান্টিটি কত, একটা, রেট কত ছিল 880। এখন এখানে দেখেন আর কোনো কিছু বলা নাই, শুধু লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি একটা, ট্যাক্স কত কি তা বলা নাই, ডিসকাউন্ট আছে কিনা তা বলা নাই, তার মানে কি আমি দিব না, অবশ্যই দিব। বায়ার কিন্তু ম্যাক্সিমাম এরকমই আপনাকে দিবে। তার মানে এখানেও যে আবার আপনার ট্যাক্স কত ছিল সেটা বসায় দিবে, আবার এখানে ডিসকাউন্ট কত ছিল সেটা দিয়ে দিবে, এটা আশা করবেন না। অনেকে দিবে না, অনেকে দিবে, কিন্তু ধরে নিবেন আপনি যে দিবে না। কারণ এখানে আপনারও তো, মানে জানারও তো একটা ব্যাপার আছে, যে আপনাকে যদি আবার বলে দিতে হয়, দেখতেছেন যে এই ইনভয়েস তার নিচে এটা দেওয়া আছে, তার মানে তো আপনারা জিজ্ঞাসা করার, মানে জিজ্ঞাসা করলে আপনি নিজেরই আহ কি বলবো, এটা বলার কিছু থাকে না। ঠিক আছে, এটা উপরে দেখতে হবে আপনার। ঠিক আছে, এটা দেখে বুঝতে হবে, যে অ্যানালাইসিস করতে হবে যে না, এই লাইফ সেভিং ইকুইপমেন্ট এটা কত তারিখের, এটা সোর্সিং কোথা থেকে, এটার ইনভয়েস নাম্বার কত, বা এটা কবে বিক্রি করা হয়েছিল, এবং ইনভয়েস আমি করার পরে রিটার্ন করছে, এটার সাথে কোনো ট্যাক্স ছিল কিনা এবং ডিসকাউন্ট ছিল কিনা, কোনো কিছু থাকলে সেটা আপনি রেকর্ড করবেন। তাহলে ইনভয়েস করছে, সেটাতে রিটার্ন করছে লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 1, কিন্তু এখানে ট্যাক্স ছিল, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট 10% ট্যাক্স ছিল আর ডিসকাউন্ট ছিল 4%। তাহলে আমাদের এখানে এই দুটো ইনফরমেশন অবশ্যই দিতে হবে, উনি না বললেও। তাহলে কোয়ান্টিটি 1 এটা আমরা দিয়েছি, রেট আছে, ভ্যাটে এখানে এসে ট্যাক্স কত, 10% দিয়ে দিব। আমি যেহেতু বিক্রি করছি, তাহলে আমি ধরেন 880 টাকা ছিল দাম একটার, তার সাথে আবার ট্যাক্সের 10% যোগ হয়েছে 88 টাকা, এই যে। তাহলে এটা যদি আমি এখন না দিই তাহলে তো ভুল হবে, উনি তো মেনে নিবে না। ঠিক আছে, তাহলে এটাও তো আমার শেষে ইনক্লুড করতে হবে। এবং ডিসকাউন্ট পার্সেন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, 4%। এখন একটা প্রোডাক্ট, এখন যে পার্সেন্টটা এখানে লেখা থাকবে সেই পার্সেন্টটা আমি বসাই দিয়ে দিই, যদি একটা প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট, তার স্পেসিফিক ডিসকাউন্ট আমার দেখতে হবে। তাহলে 10 মানে 4% ছিল, দিয়ে দিলাম। দিয়ে এই যে লাস্টের এই কলমটা ডিলিট করে দিচ্ছি, বা ওটা থাকলেও কোনো সমস্যা নাই, ওটা কোনো ইনফ্যাক্ট ফেলবে না, ডেট দিলাম। এখন দেখেন কত অ্যামাউন্ট টু রিফান্ড, 929.28। ঠিক আছে, এটা রেকর্ড করলাম টোটাল, এই এত, এবার টোটাল ক্রেডিট কত, 929.28, আমার অ্যাকাউন্টটা এখন মাইনাস হলো। ঠিক আছে, আমার এখান থেকে এখানে মানে সমন্বয় করা হলো, সেভ অ্যান্ড সেন্ড হয়ে গেছে। যাক, ওনার মেইলে চলে যাবে এটা। ঠিক আছে, এই যে ক্রেডিট নোট, এই যে ডিয়ার ক্রিস স্মিথ, ইউর ক্রেডিট নোট ইজ অ্যাটাচড, উই হ্যাভ refund sorry reduced your account balance by the amount shown on the credit note, have a great day, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। ঠিক আছে, এখন সেভ অ্যান্ড ক্লোজ করলাম। যাক, এটা দেখা গেল যে ওনার কাছে কি ফরম্যাটে যাবে, এইভাবে যাবে। ঠিক আছে। আচ্ছা, আহ, আমরা এটা সেভ সেভ করলাম, সেভ করে
এখন আসি রিপোর্টে আমার কি ইম্প্যাক্ট পড়লো। আগে আসবো সেলস, এই যে সেলস সেন্টারে এসে অল সেলসে দেখবো যে ক্রেডিট নোট রেকর্ড হয়েছে কিনা, তারপরে আসবো রিপোর্টে। আচ্ছা, এখানে ক্রিস স্মিথ ক্রেডিট নোট, এই যে ক্রেডিট নোট দেখেন, ক্রেডিট নোট 1006 নাম্বার। এই যে ক্রিস স্মিথ, ওনাকে এই যে ওনার এই স্ট্যাটাসটা দেখেন, -929.28, আনঅ্যাপ্লাইড। ঠিক আছে, আনঅ্যাপ্লাইড অবস্থায় আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, তার মানে এই টাকাটা আমি দাবি করতে পারবো না, এই জন্য আনঅ্যাপ্লাইড। মানে আমি এই টাকার উপরে যে দাবি ছিল আমার, যে অ্যাপ্লাই করতে পারতাম, সেই টাকার যে দাবিটা অ্যাপ্লাই করতে পারবো না, বিধায় এখানে আনঅ্যাপ্লাইড, এছাড়া অন্য কোনো ভাবে কেউ বোঝার দরকার নাই। ঠিক আছে, আনঅ্যাপ্লাইড যে আমার এই টাকার পরে দাবি ছিল, আমি টাকাটা তো আদায় করার, মানে বা আমার বাকি ছিল, ডিউ ছিল, ওটা আমি অ্যাপ্লাই করতে পারতাম, ডিউটা মানে সেলস রিসিভ করার জন্য। এখন ওটা ওটা পুরো আনঅ্যাপ্লাইড, মানে ওটা আমি আর অ্যাপ্লাই করতে পারতেছি না, টাকা চাইতে পারতেছি না, বিষয়টাই। এখন এসে এটা দেখলাম ক্রেডিট রেকর্ড হয়েছে, এখন আমি রিপোর্টে যাব। রিপোর্টে যে আমার ক্রেডিট নোটের রিপোর্টটা দেখতে হবে। আমার এখানে কোন রিপোর্টটা দেখতে পারবো বলেন, যে কেউ বলেন যে ক্রেডিট নোট করছি, এটা আমি কোন রিপোর্টে এসে দেখতে পারবো? একজন একটু লিখে জানান যে কোথা থেকে আমি এটা দেখতে পারবো। এখানে তো আছে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট ইত্যাদি ইত্যাদি, কোন রিপোর্টটা দেখবো বলেন? স্টক ভ্যালুয়েশন ডিটেলস। ঠিক আছে, স্টক ভ্যালুয়েশন ডিটেলস লিখবো, রিপোর্ট সেন্টারে এসে স্টক এসটিওসি কে লিখলে ওর সাথে স্টক রিলেটেড কি কি রিপোর্ট আছে সব দেখতে পারবেন। এখানে এসে অল ডেট দিব, অল ডেট দেওয়ার পরে রান রিপোর্ট, অল ডেট দিয়ে রান রিপোর্ট করব। এখন দেখবো ওখানে প্রোডাক্টটা ছিল কি। ওখানে প্রোডাক্টটা ছিল মেবি লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে। ও আচ্ছা, অ্যাভারেজ দিলে তো ক্যালকুলেশন ঠিক হবে না, বিকজ সব কোয়ান্টিটি প্রাইস তো সেম না। আমরা তো কোয়ান্টিটি প্রাইসেরটা করতেছি না, কারণ আমার ওই প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আমি সেইটা দেখতেছি, অনলি প্রোডাক্টের উপরে। হোক প্রোডাক্ট 20 পিস ছিল, হোক আহ, আপনার কোয়ান্টিটি বা প্রাইস কম বেশি ছিল, কিন্তু টোটাল ওই প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের যে ভ্যালু, হোক 2 টাকা বা 20 টাকা, তার উপরে পার্সেন্টটা কত পার্সেন্ট ডিসকাউন্ট, যে স্পেসিফিক প্রোডাক্টে যেহেতু ডিসকাউন্ট দেওয়া আছে, ওটা তো আমার কয় পিস প্রোডাক্ট ছিল, কোয়ান্টিটি কত, বা এভাবে তো দেওয়া নাই ওখানে। ঠিক আছে, এটা হচ্ছে যখন টোটাল ভ্যালুর উপরে দিবে আপনার, যে টোটাল ভ্যালু এত টাকা, তার উপরে 200 টাকা ডিসকাউন্ট, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে তো আমার ওই স্পেসিফিক প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেই পার্সেন্টটা উল্লেখ দিচ্ছে, করে দিচ্ছে। ঠিক আছে, শুধু প্রোডাক্টের উপরে। আচ্ছা, এখন এখানে এসে আমাদের দেখতে হবে হচ্ছে রিপোর্টে। রিপোর্টে গেছি আমরা, এই প্রোডাক্টটা ছিল হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা, এটাই যাব আমরা। এখানে দেখেন যতগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করছেন সব এখানে ওয়ান বাই ওয়ান আছে। আমরা চলে যাবো লাইফ সেভিং ইকুইপমেন্টে। এখানে অ্যালফাবেট অনুযায়ী আছে ABCD, এইভাবে আমরা এল এ যাব, এল এ যাব, এল এল এল, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এখানে কিন্তু লাস্টে এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট এখান থেকে শুরু, খেয়াল করেন এখান থেকে শুরু। আর এই যে মোটা করে লাইফ সেভিং ইকুইপমেন্ট লেখা আছে, এটা হচ্ছে এর রিপোর্ট, অর্থাৎ ফাইনালাইজ করা। ঠিক আছে, টোটাল ফিগারটা টানছে, আর এখান থেকে শুরু। ঠিক আছে, এই, এবার দেখেন, এটা এখানে ক্লিক করলে কিন্তু হারায় যাবে, আবার ক্লিক করতে হবে ওই নামের উপরে। এখানে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত স্টার্টিং ভ্যালু কত ছিল, 300 কোয়ান্টিটি ছিল। ইনভয়েস হয়েছে অ্যালেক্স ব্লাকির কাছে 1.80, এরপরে ইনভয়েস হয়েছে অ্যালেক্স ব্লাকির সাথে মাইনাস 1.2, এগুলো সব মাইনাস হয়েছে, তার মানে এগুলো সেল করা হয়েছে। এরপরে ইনভয়েস হয়েছে ক্রিস স্মিথের কাছে, এই যে 4 পিস, 4 পিস, এটা মাইনাস হয়েছে, তার মানে এই 300 থেকে কমতেছে, বরাবর কমতেছে। এরপরে ক্রেডিট নোট যখন করলাম ক্রিস স্মিথের কাছ থেকে, এই দেখেন একটা প্লাস, প্লাস ফিগার, মানে কি ওটা আমার রিটার্ন আসছে, আমার স্টকে আবার ইন হয়েছে, যার কারণে এটা প্লাস, মানে ফিগারটা প্লাস। এখানে গেলে আরো বুঝতে পারবেন, 300 কোয়ান্টিটি ছিল, এরপরে 2 কোয়ান্টিটি বিক্রি করছি, এরপর আরো বিক্রি করছি, বিক্রি করতে করতে লাস্টে ছিল 293 কোয়ান্টিটি, কখন 4টা বিক্রি করার পর 297 থেকে 293টা ছিল। এরপরে আরেকটা প্লাস হয়ে 294টা হয়েছে, এখান থেকে আরো কমা কথা যে বিক্রি করলে, কিন্তু বিক্রি করা জিনিস ফেরত পাইছি বিদায় 93 জায়গায় পরে এসে 94 হয়ে গেছে। এটার কিন্তু ইম্প্যাক্টটা আমরা দেখতে পারলাম কোথায়, স্টক ভ্যালুয়েশন ডিটেলস এসে। রিপোর্ট গুলো জেনারেট করে কুইক বুকস এত সুন্দর করে দিয়েছে যে কোথায় কোনটা কি হিট করতে হবে, অটোমেশন সিস্টেম করে দিয়েছে। খাটনি হবে আপনার জাস্ট এন্ট্রি করা, বাকিটা কুইক বুকস এর উপর ছেড়ে দিতে হবে। কুইক বুকস নিজে থেকে আপনাকে, জাস্ট আপনি কমান্ড দিতে হবে, কোনটা চাচ্ছেন কি চাচ্ছেন সবকিছু এখানে দেওয়া আছে, আপনি কমান্ড দিলে পাবেন। ঠিক আছে, তার ক্রেডিট নোট কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেটা আমরা দেখলাম, রিপোর্টে কিভাবে ইম্প্যাক্ট ফেলে কিভাবে ক্রিয়েট করবো সেটাও আমরা দেখলাম। এখন আমি প্রত্যেকটা টুলস এর কাজ দেখাচ্ছি।
ডাটাবেস দিয়ে দিব, প্র্যাকটিস করবেন বাল্ক কোয়ান্টিটিতে। কোথায় কি প্রবলেম থাকবে আমাকে বলবেন, আমি সলিউশন করে দিব। আশা করি চেষ্টা করবো আমার সাধ্য মতো, ঠিক আছে? এবার আসি রিসিভ পেমেন্টে। বিকৃত করলাম, টাকা পাবো কিভাবে, তাই না? আচ্ছা, এই যে যে ইনভয়েসটা আছে, এখানে ইনস্ট্রাকশন আছে যে প্রথমে দুটো প্রোডাক্ট আমরা সেল করছিলাম, সেটা রেকর্ড করছি, ইনভয়েস করছি। ইনভয়েস করে, আচ্ছা এগুলো একটু কেটে দিই। ইনভয়েস করে আমরা কিন্তু সবকিছু রেকর্ড করছি। রেকর্ড করার পর, অর্থাৎ ইনভয়েসটা রেকর্ড করার পর এরপরে একটা প্রোডাক্ট উনি রিটার্ন করছিল কোনো কারণে, সে যে কারণ হোক, অনেকের সময় ড্যামেজ হয় বা ভেঙে যায়, ফেটে যায় বিভিন্ন কারণে, ঠিক আছে? সেটা রিটার্ন করছে। রিটার্ন করলে তাহলে কি আছে, দুইটা প্রোডাক্ট, একটা পাঁচটা একটা চারটা বিক্রি করছিলাম, এখন পাঁচটা যেটা পাঠাইছিলাম সেটা আমার একটা মাইনাস করা হয়েছে, তার মানে এখন চারটা সেটটা হয়ে গেছে। এখন এই যে প্রোডাক্টগুলো বিক্রি করছি গত তারিখে, ডিসেম্বরের 14 তারিখে, 16 তারিখে একটা রিটার্ন করছে উনি, সেটা আমি রেকর্ড করছি। এরপরে 20 তারিখে এসে, ডিসেম্বরের 20 তারিখে এসে উনি পেমেন্ট দিচ্ছে কিসে দেখেন, 20 তারিখে পেমেন্ট দিচ্ছে কত পার্সেন্ট, এই যে যে টাকা তার উপরে 60% আমাকে পে করতেছে। 60% পে করতেছে, এবং রিসিভ বাই কোন খাতে, আমি আমি টাকা পে করতেছে আমাকে চেকে, আমাকে চেকে দিচ্ছে, আমার সরাসরি ব্যাংকে দিচ্ছে না। তার মানে আমাকে চেক দিচ্ছে, আমার ব্যাংকে ডিপোজিট করতেছে না, উনি আমাকে চেক দিচ্ছে। এবং এটা আনডিপোজিটেড ফান্ডে। কারণ কি, আনডিপোজিটেড ফান্ডটা কি, আমাকে চেক দিচ্ছে, ওইটা আমি সরাসরি ব্যাংকে ডিপোজিট না করে, ব্যাংকে জমা না দিয়ে, কোনো কারণে আমার দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের ড্রয়ারে রেখে দিলাম আজকের দিন, বা 2 দিন রেখে দিলাম, পরে যে আমি ব্যাংকে যখন মানে ওই মানে চেকটা জমা দিব বা ব্যাংকে থেকে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করব, তখন কিন্তু এটা আমি দেখাতে পারবো যে আমার ব্যাংকে ডিপোজিট, অর্থাৎ ব্যাংক অফ ইংল্যান্ড যেটা আমরা অ্যাড করছিলাম ওইটা আমরা ডিপোজিট দেখাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই চেকটা আমি ব্যাংকে জমা না দিচ্ছি, ততক্ষণ আনডিপোজিটেড ফান্ডে থাকে। তার মানে আনডিপোজিটেড ফান্ডটার অস্তিত্ব কি, এটা আমার প্রতিষ্ঠানে আমি রেখে দিচ্ছি, বা আমার ড্রয়ারে রেখে দিলাম, বা আমার পকেটে রেখে দিলাম, ঠিক আছে? কমন থিং, ঠিক আছে? আনডিপোজিটেড ফান্ডে এটা জমা হচ্ছে। তা চলেন আমরা এখানে 2 তারিখে আমরা রিসিভ পেমেন্টটা করি। তার মানে বিক্রিত পণ্য, বাকিতে বিক্রিত পণ্য যখন টাকা আদায় করতে হবে, সেটার জন্য আমরা সেলস রিসিপ্টটা করব, ঠিক আছে? সরি, সেলস রিসিভ পেমেন্ট করব। রিসিভ পেমেন্ট করব, ইনভয়েসে আমি বিক্রি করছি, তার মানে 1 টাকা বাকি থাকলেও ন্যূনতম আমরা 1 টাকা বাকিতে বিক্রি করলেও সেইটা আমরা ইনভয়েসের মাধ্যমে রেকর্ড করি। ইনভয়েসে করার সময়ে, মানে অর্থাৎ বাকিতে বিক্রি করার সময় যে ইনভয়েস করতেছি, সেই ইনভয়েস করার পরে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, যে টাকা পাইনি এখনো পুরোটা, অথচ একটা প্রোডাক্ট ফেরত আসে, সেটা আমরা ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করি। এবং এই বাকিতে যে ইনভয়েস করছিলাম, বাকিতে বিক্রি করছিলাম, ইনভয়েস করছি, সেই ইনভয়েসের পেমেন্টটা পাওয়ার জন্য রিসিপ্ট পেমেন্ট করি। দেখেন অনেকে সেলস রিসিপ্ট আর রিসিপ্ট পেমেন্ট দুটোকে এক করে ফেলে। সেলস রিসিপ্ট এবং রিসিপ্ট পেমেন্ট দুটোকে এক করে ফেলে, অনেকের অনেক ক্ষেত্রেই জানা মানুষেরও ভুল হয়ে যায়। রিসিপ্ট পেমেন্ট তাই, যেটা আমার বাকি টাকা তোলার জন্য যে আমি রিসিপ্ট পেমেন্ট করি। আর সেলস রিসিপ্ট হচ্ছে নগদে, যখন সরাসরি নগদে বিক্রি করি, পুরোটাই নগদে বিক্রি করি, তখন হচ্ছে সেলস রিসিপ্ট। ওকে, তাহলে আমরা ইনভয়েসে বাকিতে বিক্রি করছি, সেই বাকিতে বিক্রির টাকা ওঠানোর জন্য, বা আমাকে টাকা দিবে, বাকিতে বিক্রিতে করছি, সেই টাকা দিচ্ছে, সেটা আমি রেকর্ড করছি কিভাবে, রিসিপ্ট পেমেন্টে করেন। রিসিপ্ট পেমেন্টে ক্লিক করলাম। রিসিপ্ট পেমেন্টে ক্লিক করে আমার কাস্টমার নেম বা যাবতীয় যা কিছু সেটা দিব, ঠিক আছে? এখানে আসলে দেখবেন জাস্ট নামটা দিলেই এখানে অনেক একটা পপ আপ চলে আসে অনেক সময়। সেটা হচ্ছে কি, নাম কি ছিল, আমি কার টাকা রিসিভ করতেছি, আমার কাস্টমার কে ছিল, রিটার্ন তো বাদ দিয়েছি, কৃষি স্মিথ ছিল আমার কাস্টমার, তাহলে কত তারিখে নিচ্ছি, 20 ডিসেম্বর 2022। এখানে দিব কৃষি স্মিথ। কৃষি স্মিথ দিলেই দেখবেন বাইরে ক্লিক করি এসে এখানে একটা পপ আপ চলে আসে যে ওনার সাথে কোনো দেনা পাওনা আছে কিনা, ঠিক আছে? এই যে চলে আসছে, দেখেন এই যে ক্রেডিট নোট চলে আসছে, ইনভয়েস চলে আসছে, ঠিক আছে? এখানে না ঢুকে নিচে চলে আসছে, একই জিনিস। তার মানে এইগুলো কিন্তু এখন এখানে চলে আসবে, আপনি সিলেক্ট করবেন কি করবেন না, সিলেক্ট করতে হয় কিভাবে, সিলেক্ট করার মানেটা কি, সেইগুলো সবকিছু এখন আমরা দেখব। ওকে, এখন আমরা চলে যাব এখন কৃষি স্মিথ। তারিখটা কত হবে, 20 তারিখ, 20 20 20 20 ডিসেম্বর। ওকে, পেমেন্ট মেথড কি হবে, চেক। এখানে 4টা পেমেন্ট মেথড কুইক বুকস দিয়ে রাখছে, আমরা অ্যাড করিনি, আমরা যখন অ্যাড করব তখন দেখতে পারবেন, আমরা অনেক কিছু অ্যাড করবো এখানে। তাই এখন পেমেন্ট মেথড হবে চেক। এই রেফারেন্স নাম্বারে কি আসবে, চেক নাম্বার। যদি কোনো বায়ার আপনাকে চেক নাম্বার দেয় তাহলে এখানে দিবেন, যেমন এখানে চেক নাম্বার নাই। চেক নাম্বার কেমন হয়, ধরেন এই যে আগের এস্টিমেটে এই যে এই সিএ, যে কোনো নাম্বার, এরপরে অ্যালফাবেট, এরকম মানে চেক নাম্বার অ্যাজ ইউজুয়াল যেমন হয়, আপনাদের চেকে যেমন লেখা থাকে, নাম্বারিং করা থাকে, ওটা চেক নাম্বার। আপনার এই ইনভয়েসে ধরেন আমাদের চেক নাম্বার লিখে দেয়নি, এজন্য আমরা রেফারেন্সে কিছু দিলাম না। এখন চেকে পাইছি এবং রিসিভ করছি কোথায়, আনডিপোজিটেড ফান্ডে, তাহলে আমার এখানে দিতে হবে, দেখেন
পেমেন্ট মেথড চেক, রেফারেন্স নাম্বার যদি চেক নাম্বার থাকে তাহলে দিবেন, আর ডিপোজিটেড টু ব্যাংক অফ ইংল্যান্ড আছে ডিফল্টে। আমরা কিন্তু এরকম যদি থাকা অবস্থায় যদি রেকর্ড করি তাহলে কিন্তু ভুল হবে আমাদের। আমরা কি করব, ব্যাংক অফ ইংল্যান্ডের জায়গায় এখানে কি করব, আনডিপোজিটেড ফান্ড। এটা এটা আপনার অ্যাড করা লাগবে না, এটা কুইক বুকসে, শুধু কুইক বুকসে না, অনেক সফটওয়্যারে এটা দেওয়া থাকে আনডিপোজিটেড ফান্ড, ঠিক আছে। এই যে আদার কারেন্ট অ্যাসেট, আনডিপোজিটেড ফান্ড আমরা সিলেক্ট করে দিলাম, তার মানে এখন চেকের যে টাকাটা এটা সরাসরি আনডিপোজিটেড ফান্ডে যাচ্ছে। পরে আমরা ক্লাসে দেখাবো যে কিভাবে আনডিপোজিটেড ফান্ড ক্লিয়ার করতে হয় বা ট্রান্সফার করতে হয়, সেই ক্লাসও আমাদের আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা অ্যাড করলাম, অ্যাড করে দিলে এখন দেখেন আমার ইনভয়েস কত, 1005। এখান থেকে দেখেন যে কোন ইনভয়েস 1005, অ্যামাউন্ট কত ছিল, 7000 কত ছিল। এখন অরিজিনাল অ্যামাউন্ট এটা কেন, এই যে এই ফিগারটা তো বাদ দেওয়া হয়েছে, ক্রেডিট নোটের টাকাটা তো বাদ দেওয়া হয়েছে। এই যে ক্রেডিট নোট এখানে টিকমার্ক আছে, দেখেন ওই ইনভয়েস সিলেক্ট আছে, ক্রেডিট নোট সিলেক্ট আছে। যদি বোঝেন যে না ক্রেডিট নোট বাদ দিয়ে যে টাকা পুরো টাকা সেটা আমি রিসিভ করবো, তাহলে ক্রেডিট নোটে টিকমার্ক উঠাই দেন। ক্রেডিট নোটে টিকমার্ক উঠাই দিলে এটা কিন্তু আনঅ্যাপ্লাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার তো টাকাটা নিতে হবে কিভাবে, আমি যা সেল করছি সেখান থেকে আবার প্রোডাক্ট রিটার্ন আসছে, তার মানে সেটা আমার বাদ দিয়ে দেখাতে হবে না, বাদ দিয়ে না দেখালে তো আমার হিসাবে ভুল হবে। আমি এটা টিকমার্ক দেওয়া আছে, কুইকবুক সাজেস্ট করছে যে না আপনার এই যে ইনভয়েস এইটার সাথে এটা জড়িত আছে, এটা টিকমার্ক দিয়ে দিয়েছে তারা, যে আপনি এটা থেকে আগে এটা মাইনাস করতে হবে, তারপরে এই ফিগারটা হবে, ঠিক আছে। তার মানে ইনভয়েস থেকে ক্রেডিট নোটের টাকাটা বাদ দিলে এই ফিগারটা হবে, এটা কুইকবুকস দিয়ে রাখছে, তার মানে যোগ বিয়োগ আমার কিছু করা লাগে নাই। বুঝেন ব্যাপারটা, অটোমেশন করা। এখন আমার কি করতে হবে, আমার টাকার পরিমাণটা দিতে হবে। টাকার পরিমাণ কত, 60%, ঠিক আছে। 60% আমার এখানে শো করাতে হবে। এখন 60% আমার কত টাকার মানে মোট টাকার উপরে 60%, তাই তো। আমার সেই মোট টাকা উপরে 60% তো না, এটা আগে অ্যাপ্লাই করা হবে, তারপরে এই টাকার উপরে 60% আমার দিতে হবে, ঠিক আছে। এখন আমাকে বলছে যে মোট টাকার উপরে 60%, এখন আমার মোট টাকা কত ছিল। আচ্ছা এই থেকে একটু কেটে দিয়ে আবার একটু বাইরে যাই, তারপরে আরো মানে ক্লিয়ারলি বোঝাতে পারবো, কারণ এখানে এই টাকার ফিগারটা একটু শো করাতে হবে। জাস্ট এ মিনিট, আমরা ওইখান থেকে করি, ওখান থেকে তো, এখান থেকে তো প্লাস দিয়ে আপনারা রিসিভ পেমেন্ট করতে পারতেছেন, আর যেখান থেকে একটু সহজে করতে পারবেন সেইটা একটু দেখাই। ওখান থেকে অপশন আছে, আর এখান থেকে করলে দেখেন একটু ইজি হয়, টাস্কটা ইজি হয় আপনাদের জন্য। কোনটা, আমাদের ক্রিস স্মিথের সাথে কই গেল ক্রিস স্মিথ, এই যে ক্রিস স্মিথ কোন পেমেন্টটা, এই যে 1005। তার মানে এই যে যেটার সাথে ক্রেডিট নোটটা জড়িত, এই 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 ইনভয়েসটা, ঠিক আছে। এইটা আমরা কি করবো, 1005 নম্বর ইনভয়েস, এটা আমরা রিসিভ পেমেন্ট, এখান থেকে সরাসরি রিসিভ পেমেন্টে যাবো। আর আপনারা দেখাইছি প্লাস নিয়ে এখান থেকে রিসিভ পেমেন্ট, ওখান থেকেও যাওয়া যাবে, এখান থেকেও সেম। কিন্তু এখান থেকে একটা বিষয় সহজ, যে আমরা এক্সাক্ট ফিগারটা চলে আসবে 1005 ক্রিস স্মিথ, এই যে রিসিভ পেমেন্ট। আপনারা এখান থেকে যাবেন সরাসরি, ওই যে ইনভয়েসও কিন্তু ওখান থেকে ক্রিয়েট করে দেখাইছিলাম এস্টিমেটের আলোকে। এই যে এখানে দেখেন সব সিলেক্ট করা থাকবে, আপনার শুধু ডেটটা দিতে হবে। এই যে কাস্টমার ক্রিস স্মিথ, ইমেইল থাকলো ক্রিস স্মিথ, ইত্যাদি ইত্যাদি সবকিছু থাকলো, এখানে এসে শুধু ডেটটা দিবেন, এই 20 ডিসেম্বর। ওকে, এই দিলেন, দেওয়ার পরে এখন কি হচ্ছে, পেমেন্ট মেথড কি, পেমেন্ট মেথড ক্যাশ না চেক, চেক দিলাম। এখানে ডিপোজিটেড টু আনডিপোজিটেড ফান্ড, ওকে দেওয়া হয়েছে। এখন দেওয়ার পরে এখানে ইনভয়েস 1005 এর সাথে ক্রেডিট নোট 1006 নাম্বার, এটা সবকিছু দেওয়া আছে, তার মানে এই টোটাল টাকা থেকে এটা মাইনাস করে দেখাচ্ছে। এখন এই যে হচ্ছে মূল ফিগারটা, মানে এই 6673.92 থেকে 929.28 মাইনাস করে এই ফিগারটা দেখানো হয়ে গেছে। এখন আমাদের বলছে কি, তাহলে এই ফিগার এক্সাক্ট ফিগারটা আমরা কত পাইতে যাচ্ছি সেটা তো আমাকে বলছে, বা এখানে দেখাই দিছে কুইক বুকস, আমাদের কোনো ক্যালকুলেশন করা লাগেনি। এখন আমাদের করণীয় কি, আমাদের বলছে যে 20 তারিখে তুমি যে টাকাটা পাবা তার উপরে 60% তুমি এখানে কি করবা, 60% টাকা এখানে পেমেন্ট দেখাবা, রিসিভ পেমেন্ট। তাহলে এই 60% আমরা কিভাবে দেবো, এ দেখেন এইখান থেকে এটা কপি করি, কপি করে এই যে ক্যালকুলেটর ওপেন করা আছে, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এটা আমি পেস্ট করলাম, এইটার উপরে এত, এই ধরেন এই টাকা এর 60% কত হচ্ছে দেখেন, 3446.78। আর এখানে আমি অন্য উপায় বেরোতে পারি, এই ফিগারটা কিন্তু আমরা দেখে রাখি, এই যে 3446। এখন দেখেন এই যে মূল টাকা, এই মূল টাকা এখানে আছে, থাকার পরে এই যে 6 সাইড যেখানে আছে, 6 সাইডের পরে আমি জাস্ট মাউসটা নিব, প্রথমে হয়তো সবটা সিলেক্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি সবটা সিলেক্ট করতে চাচ্ছি না, আমি আরেকবার মাউসটা নিয়ে 6 সাইডের পিছনে ক্লিক করলাম, ক্লিক করে শিফট সেভে ধরে 8-এর পরে অর্থাৎ স্টার স্টার এখানে উঠাবো। অর্থাৎ আপনারা তো জানেন যে কম্পিউটারে বা ল্যাপটপে যাই বলেন, ডেস্কটপ ল্যাপটপে সব জায়গায় ওই আপনার কিবোর্ডে স্টার দেওয়া মানে হচ্ছে এটাকে গুণ চিহ্ন, ঠিক আছে। এখন এই গুণ দিলাম, তার মানে ওখানে ক্লিক করলাম, ক্লিক করলে প্রথমে পুরোটা সিলেক্ট হয়,
এই জন্য আপনার ক্লিক করে মাউস কার্সরটা নিতে হবে 64-র পরে, 6-4-এর পরে। 6-4-এর পরে স্টার দিলাম, দিয়ে আমার কত পার্সেন্ট, 60%, 60 দিলাম। তাহলে এইটাকে আমাকে দেখাতে বলছে পে, মানে এখানে রিসিভ পেমেন্ট করতে বলছে। তাহলে স্টার দিলাম, এরপরে 60 দিলাম, এবার শিফট চেপে ধরে 5-এর মাথার উপরে অর্থাৎ পার্সেন্ট দিলাম। খেয়াল করেন, আমি কিন্তু দিয়ে এখন ওর ভিতরে আসি, মাউস কার্সারটা ওর ভিতরে আছে। আমি যদি বাইরে এসে ক্লিক করি, খেয়াল করেন, দেখেন তো এই 3446.78, আর এখানেরটা ঠিক আছে কিনা, 3446.78, ঠিক আছে। তার মানে এই ঘরের থেকে আপনি অটো ক্যালকুলেট করতে পারবেন, বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে। তো এটা কিন্তু ক্যালকুলেট করলাম, কিভাবে করছি, এই যে যে সংখ্যাটা ছিল, এটা ধরেন এর আগের যে সংখ্যাটা ছিল সেইটার উপরে এসে স্টার মার্ক করছি, আবার করে দেখাচ্ছি। এটা একটু জরুরি, ঠিক আছে, অনেকের জানা জরুরি এটা। এই যে এই ফিগারটা ছিল, এই ফিগারটা ছিল, এখানে এসে প্রথমে আমি কি করছি, 64 চারের নিচে এই যে প্রথমে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, প্রথমে পুরোটা সিলেক্ট হয়ে যায়, তারপরে এসে চারের পিছনে ক্লিক করলাম, এরপরে শিফট চেপে ধরে স্টার ক্লিক করলাম, করে এবার 60, শিফট চেপে ধরে পার্সেন্ট দিলাম, দিয়ে এবার বাইরে ক্লিক করি, দেখেন এই 3446.78। এটাকে আমি এই ডেটে আমি কি করলাম, 60% রিসিভ পেমেন্ট দেখালাম। তাহলে এবার কি করব, 7 ক্লোজ, ওকে, আমার কিন্তু কাজ হয়ে গেল। এবার দেখেন এই যে রিসিভ পেমেন্ট করছি, এটা কত, 1005। এখন এর নিচে দেখেন কি লেখা, পার্শিয়ালি পেইড, এখনো 3227.14 ডিউ আছে, ওকে, এখনো 3227.4 ডিউ আছে। এখন এটা আমাদের প্রথম তারিখ অনুযায়ী দিয়েছি 60%, পরে বলছে বাকি 30%, ঠিক আছে। এখন বাকি 30% আমার কিভাবে দিতে হবে, আমাকে যদি 40% দিতে বলতো তাহলে তো আমার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমি দিতে পারতাম। বাকি 30%, এখন সহজ ক্যালকুলেশনে তো বিভিন্নভাবে ক্যালকুলেট করা যায়, বিভিন্নভাবে ক্যালকুলেট করা যায়। তা আমাদের এই যে ফিগারটা ছিল প্রথমে এখানে যে কপি করছিলাম, যে কোন ফিগারটা, এইটা, এই যে 5744.64, এটাকে যদি কপি করে আমরা এখানে দেখাই, এক্সেলে দেখাতে বলছেন অনেকে, অনেকে এক্সেলে পারে, অনেকে এক্সেলের অ্যাডভান্স এক্সেলের যে বিষয়গুলো ফর্মুলা ইউজ করে অনেকে জানে বা অনেকে জানে না। কিন্তু ক্যালকুলেটর আমরা সবাই জানি, আমরা ক্যালকুলেটর আমরা জাস্ট যোগ করে দেখাচ্ছি, যে যেটা জানেন সে সেভাবে যোগ করে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। এখন এখানে 5744, এটাকে যদি আপনি একদম সহজ ফর্মুলা, মানে এর থেকে সহজ আর নাই, একে যদি 100 দিয়ে ভাগ করেন, 100 দিয়ে টোটাল ফিগারটাকে 100 দিয়ে ভাগ করলে 1% তো বের হয়ে যাচ্ছে। তাহলে 1% দিয়ে আপনি গুণ দেন, বাকি 30%, এই যে 1% বেরোলো, গুণ 30, সরি 10 দিলাম কেন, গুণ 30, ও সরি, এটা তো কেটে গেছে প্রথম দিক দিয়ে। আচ্ছা, আমি এটা এই যে টোটাল ছিল আমার, টোটাল ফিগারটা যখন টোটাল ফিগারটা ছিল সেটা আমি এখানে কপি করে রাখছি, কপি করে গুণ দিলাম, গুণ না সরি, ভাগ দিলাম 100 দিয়ে, সরি, ভাগ 100 দিয়ে, মানে ঐকিক নিয়ম করে দেখানো লাগতেছে, ঠিক আছে। এই যে ভাগ 100, তাহলে আমার 1% বেরোলো, 1% বেরোলে আমি যদি গুণ দেই 3 দিয়ে, 30, 30 দিয়ে আমার 30% বের করতে বলছে, তাহলে এই আছে 30%, 3 9, এই যে 1723.93, ওকে। তাহলে আমি এটা কপি করি, কারণ এখন তো আমার এক্স্যাক্টলি যেটা আমি পেমেন্ট করছি, মানে পেমেন্ট রিসিভ পেমেন্ট করছি সেটা তো আমার হয়ে গেছে, আর বাকি 40% আছে, মানে 40%-এ 30% কিভাবে বের করবো, ঠিক আছে। এটা আপনার বাইরে একটু দেখাই দিলাম। তাহলে এবার রিসিভ পেমেন্টে যাব, একটা তো করছি 30%, এখন বাকিটা রিসিভ পেমেন্ট করবো। এই যে এখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি, ঠিক আছে, কিন্তু বের না করে আমি এখানে কি করতেছি, আমি এটা কেটে দিয়ে এই আগেরটা তো দেখালাম এক ফর্মুলা, এবার আর একটা ফর্মুলা দেখালাম, যে এই যে এই ফিগারটা আমি পাইতে যাচ্ছি, ওকে। এই ফিগারটা পাইতে যাচ্ছি, ডেট কত, এখানেও কিন্তু চেকে পেমেন্ট, এবং ডেটটা হচ্ছে 22 ডিসেম্বর, আবার একটু দেখে আসি, 22 ডিসেম্বর, 30%, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিন্তু বলেনি, তাহলে 40% বা বাকি যেটা আছে সব করতাম। এখানেও চেক আনডিপোজিটেড ফান্ড, ওকে। তাহলে এখানে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দিলাম, এই যে চেক, এই যে 22 তারিখ, চেক ডিপোজিটেড টু আনডিপোজিটেড ফান্ড, ওকে। এবার কি করলাম, 7 ক্লোজ, আর কোনো কাজ নেই এখানে। এবার দেখেন আমার এবার কি দেখাচ্ছে, পার্শিয়ালি পেইড 1503.75 ডিউ। এখন এই আনঅ্যাপ্লাইডটার স্ট্যাটাসটা বা এর কি গতি হয়, এটা একটু দেখাই দিব, কেননা আমাদের যা টাস্ক ছিল আজকে সেই টাস্কগুলো রিসিভ পেমেন্ট পর্যন্ত হয়ে গেছে। এখানে আমরা 4-5টা টুলের কাজ শিখলাম আজকে, ঠিক আছে। কুইক বুকসের মেজর মেজর 4-5টা টুল, এগুলো কিন্তু সব থেকে বেশি আপনার পাইতে হবে কুইক বুকসে, সব থেকে কাজের ক্ষেত্রে সবগুলো এগুলো রিপিট আসবে, প্রচুর আসবে। একটা প্রতিষ্ঠানের আন্ডারে এই কাজগুলোই বেশি করতে হবে আপনার বুক কিপিং এ, ঠিক আছে। এখন ধরেন আমাদের এখানে এখানে বলা আছে যে এতটুকু করতে 60 38 90, কিন্তু বাকি 10% যদি আমাকে তো এখানে বলা নেই, কিন্তু যদি আমি এখন তো প্র্যাকটিস করতেছি,
তা একটু যদি এই 10% করে দেখাই তাহলে প্রভাবটা কি আসে, এই আনঅ্যাপ্লাইডের স্ট্যাটাসটা কি হয়, এই ওভারডিউ গুলো কি হয়, এটা একটু দেখাই। তাতে একটু মানে টাস্কটা ইজি হবে আপনাদের কাছে। ঠিক আছে, একটু দেখাই দিচ্ছি তাহলে এই আনঅ্যাপ্লাইডের স্ট্যাটাস, ওভারডিউ স্ট্যাটাসটা কি হয়, স্ট্যাটাস গুলো চেঞ্জ করে দেখাচ্ছি। এটা আমাকে বায়ার বলে নাই, তারপর আমি করে দেখাচ্ছি যে 1005 ক্রিস স্মিথ, এখানে রিসিভ পেমেন্টে যাবো, রিসিভ পেমেন্টে যে বাকি যা আছে সবকিছু মানে রিসিভ করে দেখাবো। এই যে এখানে ধরেন 22 তারিখের জায়গায় আমি আর একটা ডেট দিই যে 25 তারিখে এসে বাকি 10% নিলাম। এটা কি করলাম, ধরেন এটা হচ্ছে কে নিলাম আনডিপোজিটেড ফান্ডে, জাস্ট এটা দেখানো সুবিধার্থে দেখাচ্ছি। এবার ওই যে 1500 কত ছিল এখান থেকে, ওটা ছিল মূল ফিগার। এই যে 900 কত, এইটা মাইনাস, এটা এই দেখেন প্রত্যেকটা ট্রানজাকশন এই ইনভয়েসের সাথে এইটা অ্যাটাচড আছে। তার মানে যতক্ষণ পর্যন্ত এই ইনভয়েসটা ফাইনালাইজ মানে ফিগারটা আমি নীল না করতেছি, যে পুরোটাকে আমি মানে রিসিভ পেমেন্ট না করছি, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমার এইভাবে ঝুলানো থাকবে। এই যে ক্রেডিট নোটটা ঝুলানো থাকবে, যখন পুরোটা হয়ে যাবে তখন এইটার স্ট্যাটাসটাও বদলাবে, আনঅ্যাপ্লাইড এর ওখানেও স্ট্যাটাসটা বদলাবে, ওভারডিউতে যে পেমেন্টটা আছে সেটার স্ট্যাটাসটাও বদলাবে, ইনভয়েসটাও ক্লোজ হবে। ওকে, এই জন্য আমি একটু করে দেখাচ্ছি। এই জন্য ওইখানে যেখানে দেখছিলেন 1500 কত, সেখানেরটা এইটা সহ ছিল 1500 কত, এই যে 923 সহ। আর এই যে এখানে যে এক্সাক্ট 574 পয়েন্ট এত, এই দুটো মিলে 9 1500 সামথিং ছিল। ঠিক আছে, এই জন্য ওখানে হয়তো মনে করতে পারেন যে না এত দেখাচ্ছে কেন, এই জন্য আমি পুরোটা ইনভয়েসে কনভার্ট, সরি রিসিভ পেমেন্টে কনভার্ট করে দেখাচ্ছি। এটা অ্যাডিশনালি দেখাচ্ছি, এটা বলা ছিল না, রিকমেন্ড করা ছিল না বা ইনস্ট্রাকশন ছিল না, এটা আমি দেখাচ্ছি। তাহলে ডেট দিলাম 25, চেক বা ডিপোজিটেড ফান্ড সবকিছু দেওয়া আছে, শুধুমাত্র এই যে ফিগারটা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট সেটা আমি কনভার্ট করে দেখাচ্ছি 7 ক্লোজ। এবার দেখেন কিসে কিসে প্রভাব আসে। এই দেখেন আনঅ্যাপ্লাইড ব্যাপারটা পুরো অ্যাপ্লাইড। ঠিক আছে, তার মানে আমি এই টাকাটা পাবো না, ক্রেডিট নোটের টাকাটা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই ইনভয়েসটা কমপ্লিট হচ্ছে, যে পেইড স্ট্যাটাসটা ইনভয়েসে যতক্ষণ না না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনঅ্যাপ্লাইড লেখা থাকবে। যখনই এটা পুরো ফুলফিল 100% পেইড হলো, তখন এই আনঅ্যাপ্লাইড কথাটা অ্যাপ্লাইড হয়ে গেল। তার মানে এই টাকাটা আমি পূর্ণভাবে দাবি ছেড়ে দিলাম, এবং এটা সমন্বিত অ্যাডজাস্ট করা হলো। আর আনঅ্যাপ্লাইড থাকলে যে ওই টাকার প্রতি আমার দাবি নাই, কিন্তু ওইটা এখনো ওই ইনভয়েসের টাকা রিসিভ পেমেন্ট টেমেন্ট করে বা কোনো প্রভাব এখনো ওটা পড়েনি, ওটা আনঅ্যাপ্লাইড স্ট্যাটাসে পড়েছিল। যখন আমি পুরোটাকে ইনভয়েসে কনভার্ট করে ফেলছি, তখন কিন্তু ওটা অ্যাপ্লাইড স্ট্যাটাসে চলে আসছে। তার মানে ক্রেডিট নোটটা আমি স্বীকার করে নিয়েছি এবং এটা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ফাইনালি ওই ইনভয়েসটা কনভার্ট হয়ে গেছে এবং রিসিভ পেমেন্ট করে ফেলছি। এখন সবকিছু দেখেন, এখানে ওভারডিউ যেটা ছিল সেটাও ফুললি টিক মার্ক উঠছে, পেইড লেখা উঠছে, আনঅ্যাপ্লাইড অ্যাপ্লাইড হয়ে গেছে। ঠিক আছে, মানে টাকা না পেয়ে অ্যাপ্লাইড, এই মাইনাস ফিগারটা দেখলে তো বুঝতে পারতেছেন। যাক, এটা ছিল লাস্টের ফিনিশিংটা। ওকে, এইটা ছিল আজকে আমাদের ক্লাস। এই 5টা বিষয় দেখানো হলো। আমি এই ডাটাবেস গুলো স্টেপ বাই স্টেপ আমি গ্রুপে ইসে মানে গুগল ড্রাইভে দিয়ে দিব। আমার একটু মানে কি বলে স্টেপ বাই স্টেপ এস্টিমেট বলেন বা কনভার্ট এস্টিমেট টু ইনভয়েস, রেকর্ডিং ইনভয়েস, এগুলো কিন্তু আপনাদের একটু বুঝে একটু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ।